32তম সেশনে আমি তাপসী চক্রবর্তী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বোধিদীপনার এই বিশেষ পর্বে বিশিষ্ট গুণীজনের উপস্থিতিতে আমরা আজকের পর্বটি সাজিয়েছি। আজকের বিষয়বস্তু জীবন বর্ধনে চারুকলা। এই বিষয়বস্তুর উপর আলোকপাত করার জন্য আমরা বিশিষ্ট মায়েদের আজ আমন্ত্রণ জানিয়েছি। তারা এই বিষয়ে বেশ কিছু তাদের মূল্যবান বক্তব্য রাখবেন। তবে তার আগে আমরা উদ্বোধনী সঙ্গীত শুনে নেব। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রদ্ধেয়া কুমারী স্বস্তিকা বর্ধন মা, শিলিগুড়ি থেকে। স্বস্তিকা মা। জয় গুরু। জয় গুরু মা। আমার আওয়াজ ঠিক শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না, শুরু করুন। শুরু। ওগো প্রভু মোর, ওগো প্রভু মোর, দয়াল ঠাকুর, সুন্দর মধুময়, ওগো প্রভু মোর, দয়াল ঠাকুর, সুন্দর তোমারি দয়ায় বিশ্ব ভুবন, তোমারি দয়ায় বিশ্ব ভুবন, আলোকিত প্রাণময়, সুন্দর মধুময়, ওগো প্রভু মোর, দয়াল ঠাকুর, সুন্দর মধুময়। ওগো বাঞ্ছিত সাধনা ধন, দীনহীনে সেবকের মন, ওগো বাঞ্ছিত সাধনার ধন, দীনহীনে সেবকের মন, চিরদিন যেন তোমার পূজায়, চিরদিন
তোমার পূজায় সাধনায় রতির সুন্দর ওগো প্রভু মোর দয়াল ঠাকুর সুন্দর মধুময়। ওগো দীননাথ নিখিলের পতি, ওগো দীননাথ নিখিলের পতি, সব অগতির তুমি যে গো গতি, ওগো দীননাথ নিখিলের পতি, সব অগতির তুমি যে গো গতি, না তুলো চরণে থাকে যেন মতি, না তুলো চরণে, না তুলো চরণে, না তুলো চরণে থাকে যেন মতি, চিরদিন অক্ষয় সুন্দর মধুময়। তব শুভ নাম নিয়ত গাহিয়া চরণ সেবায় সতত থাকিয়া, তব শুভ নাম নিয়া চরণ সেবা সতত থাকিয়া, তুমি ময় হয়ে যেন থাকি, তুমি ময় হয়ে যেন সদা থাকি, বেদাত সংসার সুন্দর মধুময়। ওগো প্রভু মোর দয়াল ঠাকুর সুন্দর মধুময়। তোমারি দয়ায় বিশ্ব ভুবন আলোকিত প্রাণময় সুন্দর মধুময়। ওগো প্রভু মোর দয়াল ঠাকুর সুন্দর মধুময়, সুন্দর মধুময়, সুন্দর
প্রভুময়। অসাধারণ, অপূর্ব, মানে প্রশংসা করার কোনো ভাষা পাচ্ছি না আমি। এত সুন্দরভাবে মা আমাদেরকে সঙ্গীত পরিবেশন করে শোনালেন। তার সুললিত কণ্ঠে একটা সুন্দর ভাবমুখর পরিবেশের সৃষ্টি হলো। আমাদের সত্যি ভীষণ ভালো লাগলো। আমি পরম পিতার আতুল চরণে আপনার সুস্থ এবং সুন্দর ইষ্টময় জীবন প্রার্থনা করছি মা। জয় গুরু। এবার আমরা জয় গুরু। জয় গুরু মা। এবার আমরা আলোচ্য বিষয়ের দিকে এগিয়ে যাব। আজকের আলোচ্য বিষয় হলো জীবন বর্ধনে চারুকলা। চারু কথাটি এসেছে চর ধাতু থেকে, যার অর্থ গমন করা বা সঞ্চারিত হওয়া। সকলের দৃষ্টিপথ বা মনের মধ্যে গমন করে যে সমস্ত কলা, যে সমস্ত শিল্প, সেগুলোই চারুকলা। এক কথায় বলা যায়, শিল্পী আপন মনের মাধুরী মিশিয়ে স্বাধীনভাবে যে শিল্প সৃষ্টি করে তাই চারুকলা। এই চারুকলার মধ্যে রয়েছে নাচ, গান, সাহিত্য, ভাস্কর্য, অভিনয় ইত্যাদি, যা আমাদের মনের খোরাক বা আনন্দ জুগিয়ে থাকে। এগুলো আমাদের মনের সূক্ষ্ম অনুভূতিগুলিকে জাগিয়ে তোলে, কল্পনাবোধকে সঞ্চারিত করে, সৌন্দর্যবোধকে প্রসারিত করে এবং নান্দনিক অনুভূতিকে জাগরিত করার মধ্য দিয়ে মানসিক প্রয়োজন মেটায়। এটাই হলো চারুকলা। আমাদের মধ্যে বিশিষ্ট মায়েরা উপস্থিত আছেন, তাদের মূল্যবান বক্তব্য রাখবেন এই আলোচ্য বিষয়ের উপরে। আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি অত্যন্ত গুণের অধিকারিণী, আমাদের পরম স্নেহের মিষ্টি মেয়ে কুমারী শুভা পাল মা, আরংঘাটা থেকে। জয় গুরু সবাইকে। জয় গুরু। তাপসী মা তো আরোই মিষ্টি, আমার অত্যন্ত প্রিয়, আমার মায়ের মতো। তো প্রথমে এত সুন্দর একটা সঙ্গীতের মধ্যে দিয়ে সূচনা হলো। তো এরপর আজকে আলোচ্য বিষয় আপনারা জানলেন যে আজকে আলোচ্য বিষয় জীবন বর্ধনে চারুকলা বা ফাইন আর্টস। তো এগুলি কিভাবে আমাদের জীবনকে বৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায় সেটাই আজকে আমরা জানবো। তো এখানে যে কটি বিষয় উল্লেখ রয়েছে, সঙ্গীত, নৃত্যকলা, অভিনয়কলা, সাহিত্যকলা, চিত্রকলা, স্থাপত্যকলা, ভাস্কর্যকলা এবং ফটোগ্রাফি। তো এগুলি মানে মানে খুবই আহ স্বল্প, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এছাড়াও আরো অনেক অসংখ্য কলা রয়েছে এই চারুকলা ক্যাটাগরির মধ্যে, কিন্তু আমাদের সময় সীমাবদ্ধতার কারণে প্রধানত যে কলাগুলি আমাদের প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আজকে আমরা সে কটি বিষয় নিয়েই মূলত আলোচনা করব। তো প্রথমেই যে শ্লোকটা রয়েছে, সাহিত্য সঙ্গীত কলা বিহীনা সাক্ষাৎ পশু পুচ্ছ বিষাণহীনা। তো এই শ্লোকটার অর্থ হচ্ছে যে সাহিত্য সঙ্গীত কলা যাদের জীবনে অনুপস্থিত, তাদের জীবনটা হচ্ছে শিং এবং পুচ্ছবিহীন পশুর মতো। এটা বলার তাৎপর্য এটাই যে মানুষের জীবনকে সুন্দর এবং রঙিন এবং আনন্দময় করে তোলার পিছনে আর্ট বা চারুকলা কিন্তু একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গভীর ভূমিকা পালন করে। কিন্তু এটা মানে এই নয় যে প্রত্যেকেই গান কিংবা নাচ, লেখালেখি কিংবা আঁকা এতে প্রত্যেকেই পারদর্শী হবে, এটার মানে নয়। তার জীবনে অন্য রূপেও কিন্তু চারুকলা বা আর্ট তার জীবনে উপস্থিত থাকতে পারে। কেউ ভালো রান্না জানে, কেউ ভালো সেলাই জানে, কেউ ভালো উল বুনতে পারে, আবার অন্য কিছু হতে পারে। কিন্তু এই যে কলা, এই যে গুণ, এই যে শৈল্পিক সত্তা আমার মধ্যে রয়েছে, সহজাতই হোক কিংবা কষ্ট করে অর্জিতই হোক, সেটাকে যথাযথভাবে পোষণ দেওয়া এবং সেটার বৃদ্ধি ঘটানো, সেটাতে এক্সপার্ট হয়ে ওঠা, সেটা কিন্তু আমারই ব্যক্তিগত দায়িত্ব এবং আমার সেটাই করা উচিত, যাতে সেটা দিয়ে আমি আমার জীবনে যদি কোনোদিন প্রয়োজন হয়, আমি সেটা দিয়ে আমার নিজের প্রয়োজন মেটাতে পারি, আমার নিজের পরিবারেরও প্রয়োজন মেটাতে পারি। তো প্রথমেই যে কলাটার বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সঙ্গীত, মিউজিক। তো সঙ্গীত বলতে আমরা সাধারণত বুঝি গান, কিন্তু
যদি সঙ্গীতের সংজ্ঞায় যাই তাহলে সেখানে বলা হচ্ছে গীত, বাদ্য এবং নৃত্য এই তিনটি কলার একত্র সমাবেশকেই সঙ্গীত বলে। শুধুমাত্র গান মানেই যে সঙ্গীত তা নয়, তার সাথে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজানো এমনকি নৃত্য কিন্তু সঙ্গীতের অঙ্গ। এবার শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে কি বলছেন দেখি। তিনি বলছেন, সঙ্গীতের মতো সহজ চিত্ত বিনোদনকারী প্রাণায়াম কমই দেখিতে পাওয়া যায়, আবার নৃত্যের মতন উৎফুল্লকারী ব্যায়ামও বিরল। তাই সদ্ভাবের উদ্দীপনা করে এমনতর নৃত্য গীতে স্ত্রী ও পুরুষ উভয়কেই জীবনে সহজ ও সুন্দর করিয়া তোলে। তো শ্রী শ্রী ঠাকুর এখানে প্রথমেই যেটা বলছেন যে সঙ্গীতের মতো সহজ চিত্ত বিনোদনকারী প্রাণায়াম। তো প্রাণায়াম তিনি কেন বলছেন? ব্যাপারটা হচ্ছে স্বর সাধনা করার সময়, যখন আমাদের সঙ্গীত গাওয়ার সময় শ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম হয় সেটা কিন্তু প্রাণায়ামেরই নামান্তর মাত্র। প্রাণায়াম যেমন গুনে গুনে দম ছেড়ে ধরে রেখে তার নির্দিষ্ট প্রসেস অনুযায়ী করা হয়, গান যখন নির্দিষ্ট লয়ে ছন্দে গাওয়া হয় বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যখন বাজানো হয়, যেমন বাঁশি, মাউথ অর্গান কোনো, তখন কিন্তু সহজেই সেই প্রাণায়ামের এফেক্টটা পাওয়া যায়। এবং এগুলো যদি প্রপারলি এবং নিয়মিতভাবে করা যায় তাহলে কিন্তু শ্বাস যন্ত্র সম্বন্ধীয় যে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু এটা উপশমের জন্য কার্যকরী। এবার এটার সাথে আরেকটা বিষয় উঠে আসছে, সেটা হলো সঙ্গীত ভাবের সঞ্চারণ করে। সঙ্গীতের মাধ্যমে আমাদের সঙ্গীতের ভাব অনুযায়ী আমাদের মন এক্সপ্যান্ড হয়। গানের যেরকম ভাব হয় আমাদের মনেও কিন্তু সেরকমই এফেক্ট পড়ে। কিন্তু ঠাকুর এখানে বলছেন যে সদ্ভাবের উদ্দীপনা করে এমন ধরনের নৃত্য গীতে। তো আনন্দের গান যদি আমরা শুনি আমাদের মন কিন্তু আনন্দ উৎফুল্ল হয়ে ওঠে, আবার দুঃখের গান যদি শুনি, বিরহের গান শুনলে মন ভারাক্রান্ত হয়ে ওঠে, হাসির গান শুনলে কিন্তু হাসি পাবে স্বাভাবিকভাবেই। রবীন্দ্রনাথের এমন অনেক গান আছে হাস্যরসাত্মক যেগুলি শুনলেই কিন্তু হাসি পায়, এমনই ব্যঙ্গাত্মক ভাবে সেগুলি লেখা। আর পরিবেশটাও কিন্তু সে গানের ভাব অনুযায়ী মোল্ড হয়ে যায়। ভক্তিমূলক গান, ভজন বা উচ্চাঙ্গ সঙ্গীত দ্বারা কিন্তু আমাদের মধ্যে আধ্যাত্মিক ও ভক্তিভাবের সঞ্চার ঘটে। তো তাই শ্রী শ্রী ঠাকুর এখানে একটা বাণীতে বলছেন, সুরেই কিন্তু ভাবের বিকাশ, সুরই কিন্তু জীবন ধ্বনি, মিলন সুরে চল গে তুই প্রাজ্ঞ হোক তোর জীবন খানি। আবার একটা বাণীতে বলছেন তিনি, ভাব বিতানে সুরের নাচন সঙ্গতিশীল না হলে গান কি আসে দোদুল দোলায় মাধুর্য ঢেউয়ে পাল তুলে। গানের বিভব বিভূতি ওই সঙ্গতিশীল শ্রী নিয়ে সকল হৃদয় ভাব স্ফীতিতে আবেগ রঙে দেয় রাঙিয়ে। ভাব বিতান কথার অর্থ ভাবের গভীরতা বা তার বিস্তার, এর সঙ্গে সুরের নাচন, এর মানে হচ্ছে সুর বা শব্দের ছান্দিক গতি যখন সংগতিশীল বা সামঞ্জস্যপূর্ণ ভাবে যখন থাকবে তখনই সেই গানের মাধুর্য আসবে এবং বিহিতভাবে সেই লব্ধ গানের সেই সম্পদ সকলের হৃদয়কে আবেগের রঙে রাঙিয়ে দেবে। এবং আমরা যখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বিরচিত গান, সুরারোপিত গান, শ্রী শ্রী দাদা, শ্রী শ্রী বড়দা, পূজ্যপাদ বাবাইদা তাদের রচিত বা সুরারোপিত গানগুলি যখন শুনি তখন অত্যন্ত স্বাভাবিকভাবেই আমাদের অন্তর প্রকৃতির ভাব রাজ্যে যেন একটা সাড়া পড়ে যায়। তো এই উচ্চ মার্গের সঙ্গীত আমাদের মধ্যে কিন্তু সেই পজিটিভিটি নিয়ে আসে, আমাদের মন নিয়ত ঊর্ধ্বে বিচরণ করে। আবার নিম্ন রুচির গান শুনলে মনটা কিন্তু নিম্নগামী বা অধোগামী হয়ে যায়। তাই যে মিউজিকের টেস্ট বা সিলেকশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মিউজিকের টেস্ট কেমন, তার কি ধরনের গান পছন্দ সেটা দেখে কিন্তু তার মানসিকতাটা কেমন সে সম্বন্ধে কিন্তু আমরা ধারণা করে ফেলতেই পারি। আবার গান কিন্তু আরেকটা কাজ করে, আমাদের অ্যাক্টিভিটি বা আমাদের কাজকেও অত্যন্ত প্রভাবিত করে। যেসব গানের দেখবেন স্পিড বেশি, স্পিডের যেগুলো গান সেগুলি শুনতে শুনতে যদি আমরা কোনো কাজ করি তাহলে দেখবেন অটোমেটিক কিন্তু আমাদের কাজের স্পিড বেড়ে যায়। আবার স্লো মোশনের কোনো গান শুনলে কিন্তু যেন মনে হয় যে হাতই চলছে না, কোনো কাজই হচ্ছে না। এটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, এক্স্যাক্টলি এরকমই হয়। তো
এই যে একটাকে বলছিলাম যে গান আমাদের ভাবের সাথে ভাব ভাবের সাথে খুব গুরুত্বপূর্ণভাবে জড়িত, এবং গান কিন্তু আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করে। তো সেটা কিভাবে? যখন আমরা কোনো মিউজিক শুনি, পছন্দের গান শুনি, মিউজিক শুনি, তখন কিন্তু আমাদের ব্রেনে ডোপামাইন নামে এক ধরনের হরমোন নিঃসরণ হয়। এটাকে হ্যাপি হরমোনও বলা হয়। এটা আমাদের মধ্যে আনন্দ আর প্রশান্তির সঞ্চার করে। যখন আমরা তাই ভালো গান শুনি, আমাদের পছন্দের গান শুনি, তখন কিন্তু আমাদের মনটা উৎফুল্ল হয়ে ওঠে। তো এই জন্যেই সঙ্গীতের যে এতটা গভীর এফেক্ট রয়েছে আমাদের জীবনে, তার জন্যই কিন্তু প্রাচীন কাল থেকে এবং আজকের দিনে দাঁড়িয়েও গান, সুর এগুলি কিন্তু মোটিভেশন, কনসেন্ট্রেশন, মনকে শান্ত করা, আরো বিভিন্ন রোগের নিরাময় ব্যবহৃত হয়। এবং প্রচন্ড অবসাদগ্রস্ত মানুষকেও কিন্তু সেই প্রাণোন্মোদিনী পজিটিভ ভাইব যুক্ত সঙ্গীত শোনানোর মধ্যে দিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যেতে পারে। তো এটাই কিন্তু বর্তমানে মিউজিক থেরাপি বলা হয় এটাকে। এই মিউজিক থেরাপির মাধ্যমে কিন্তু রোগ নিরাময় করা হয়, বিভিন্ন ধরনের রোগ, যেমন হার্ট এলিমেন্টস, ব্রেন ডিসফাংশন, ডিপ্রেশন, স্ট্রেস, তারপরে অ্যাংজাইটি, ইমোশনাল এক্সপ্রেশন, আরো বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে কিন্তু মিউজিক থেরাপিকে ইউজ করা হয়। এবং বাচ্চাদের গ্রোথ ডেভেলপমেন্টের ক্ষেত্রেও এটা কার্যকরী। ভারতবর্ষেও বহু স্থানে কিন্তু মিউজিক থেরাপির জন্য সেন্টার বর্তমানে গড়ে উঠেছে, এবং সেখানে কিন্তু নির্দিষ্ট পদ্ধতিতে, শুধুমাত্র যে মিউজিক শুনেই যে তার চেঞ্জ হয়ে যাবে, সেই ডিপ্রেশন থেকে চলে আসবে এমনটা নয়, তার নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী তার ট্রিটমেন্ট করা হয়। কিন্তু এই যে মিউজিক থেরাপির এই যে ট্রিটমেন্টটা, এটা কিন্তু শুরু হয়েছিল 1800 সাল নাগাদ। তার প্রথম প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করা হয়। কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি তো সবসময় সময়ের আগে, তার ভাবনা চিন্তা, তার কর্ম সবকিছুই অ্যাহেড অফ টাইম। তিনি কিন্তু বহু বছর আগেই, মিউজিক থেরাপি আবিষ্কৃত হওয়ার বহু বছর আগেই এর কথা বলে গেছেন, এবং তার আভাস পাই আমরা এই বাণীটার মধ্যে দিয়ে। বিজ্ঞান বিভূতি গ্রন্থের 31 নম্বর বাণী, এখানে শ্রী ঠাকুর বলছেন, শব্দ সুরে স্থূল আতিবাহিক ক্রমকে বিহিত ব্যবহারের ভিতর দিয়ে যদি আয়ত্ত করতে পারো, তা হতে অনেক সুবিধাকে অর্জন করতে পারো। ব্যাধির দিক দিয়ে সব জাতীয় আদি ব্যাধি, শারীরিক বিকৃতি, পোষণ প্রদীপ্তি, তাছাড়া অনেক কিছু, এমনকি মৃত্যুকেও হয়তো নিরোধ করতে পারা যায় তৎপর হয়ে প্রচেষ্টার অনুধায়নী গতিতে যদি পারো। দেখো সার্থকতা কত দূরে। আতিবাহিক ক্রম মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম গতি। তো এখানে ঠাকুর ক্লিয়ারলি যেটা বলছেন, যে শব্দ সুরের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আদি ব্যাধি, শারীরিক, এমনকি মৃত্যুকেও নিরোধ করতে পারি। এবং তিনি কিন্তু এটা প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছেন, এবং এখানে এটা এমন একটা পয়েন্ট যেখানে আর্ট এবং সায়েন্স কিন্তু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তো শ্রী শ্রী ঠাকুর তিনি এই মিউজিক থেরাপিকে কিভাবে মানুষের মনের মনের রোগ নিরাময় ব্যবহার করেছেন। এখন তো দেহ মন দুই রকমের রোগ নিরাময় ব্যবহার করা হয়, কিন্তু ঠাকুর কি বলছেন, মন দুষ্ট হলেই জানিস রোগের আথার হয়। তাই আগে মনের রোগের চিকিৎসা তিনি করেছেন। শ্রী চৈতন্যদেবও কিন্তু এই সঙ্গীতকেই তার আধ্যাত্ম সাধনার অঙ্গ এবং ভাবধারা প্রচারের হাতিয়ার করেছিলেন। এই এর মধ্যে, এই সঙ্গীতের মধ্যে দিয়ে তিনি প্রেমের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, এবং ঈশ্বর ও মানুষকে সেই ভালোবাসায় অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ করেছিলেন। শ্রী শ্রী ঠাকুরের জীবনও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। এটা এর মধ্যে দিয়ে তার যৌবনে তার এই সঙ্গীত সাধনার সূত্রপাত হয়। তো শ্রী শ্রী ঠাকুর ডাক্তারি পাশ করার, তিনি তো প্রতিটি সত্তাকেই ভালোবাসেন, এবং সকলের মঙ্গলের জন্য তিনি সদা অতন্দ্র প্রহরীর মতো তিনি রয়েছেন, এবং সঙ্গীত তার সেই প্রচেষ্টারই অন্যতম কৌশল। হিমায়তপুরে আসার পর ডাক্তারি করতে করতে তিনি লক্ষ্য করলেন যে চিকিৎসা করে শুধুমাত্র ওষুধ দিয়ে অসুখ সেরে গেলেও সেই লোকগুলো আবার অন্য রোগ নিয়ে বারবার ফিরে আসছে। তো তাদের সেই প্রবৃত্তি তাড়িত বিকৃত স্বভাব এবং চরিত্র সংশোধন করে তাদেরকে সত্যনিষ্ঠ, জিতেন্দ্রীয়, কর্মকুশল জীবনে
পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য তিনি তখন কি করলেন, নতুন নতুন গান লিখতে লাগলেন এবং সুর দিয়ে অনেকজনকে জড়ো করে সমবেতভাবে তারা সংকীর্তন পরিবেশন করতে লাগলেন। এবং তার প্রত্যক্ষ প্রেরণায় গ্রাম থেকে গ্রামান্তরে গড়ে উঠলো কীর্তনের দল। আস্তে আস্তে দেখা গেল এই কীর্তন কিন্তু প্রতিটা মানুষকে সেই নেশার মতো পেয়ে বসলো এবং সকলে আহার নিদ্রা ভুলে দিনের পর দিন, রাতের পর রাত সেই কীর্তন চলতে লাগলো। এবং সেই কীর্তনের সুরে মাতোয়ারা হয়ে প্রতিটি মানুষ যেন ভুলে যেতে বসলো তাদের প্রবৃত্তির টান, সমস্ত দুঃখ, অবসাদ, জ্বালা, যন্ত্রণা। সমাজের সর্বস্তরের মানুষ, উচ্চ নীচ, ধনী নির্ধন, পণ্ডিত মূর্খ, সমাজের সমস্ত অপাংক্তেয় মানুষকে তিনি এক সূত্রে বাঁধলেন এবং অতি অল্প সময়ের মধ্যেই সেটা সম্ভব হলো। চারিদিক থেকে মানুষ ছুটে আসতে লাগলো তার কাছে। এবং দেখা গেল যে সেই সময় কিন্তু গ্রাম বাংলায় মহামারী, মড়ক এইসব কিন্তু খুবই মানে ঘিরে ছিল। এবং তখন শ্রী শ্রী ঠাকুর কি করলেন, সেই কীর্তনের দলকে নিয়ে গ্রাম বাংলার পল্লীতে পল্লীতে তিনি পরিক্রমা করতে লাগলেন সেই উদ্দাম কীর্তনের মধ্যে দিয়ে। তখন দেখা গেল মানুষ যেন তার সেই প্রাণ শক্তি শতগুণে তাদের বৃদ্ধি পেল এবং সেই রোগ জরা শোকের প্রাদুর্ভাব যেন বিদায় নিল। তো এইভাবেই তো দেখা যাচ্ছে যে আধুনিক মিউজিক থেরাপিতে যে রোগ নিরাময়ের যে আয়োজন, সেটা শ্রী শ্রী ঠাকুর বহু বছর পূর্বেই লোককল্যাণে সফলভাবে বাস্তবায়িত করে তুলেছিলেন এবং মানুষকে স্বাভাবিক সুস্থ জীবনে ফিরিয়ে এনেছিলেন। আজকের দিনে দাঁড়িয়েও পূজ্যপাদ আচার্যদেব, শ্রী দাদা, পূজ্যপাদ বাবাইদা, অবিন্দা, তাদেরও সেই জীবন বৃদ্ধিমুখী গানের কথা এবং সুরের মাধ্যমে আমরা যেন আমাদের ভালো থাকার পথ খুঁজে পাই। আমাদের শত শত প্রশ্নের উত্তর আমরা শ্রী শ্রী দাদার লেখা গানের মধ্যে খুঁজে পাই। মনের মধ্যে ওঠা ঝড় থেমে যায় সেই সুরঝঙ্কারে। আমাদের মানুষ দৃষ্টি ঊর্ধ্বে নিবদ্ধ হয়, খুঁজে পাই আমরা একায়িত চলনে চলার গতিময় দিশা। তো যাই হোক, এই বিষয়টা, মিউজিকের বিষয়টা আমি এইটুকুই বললাম। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা নৃত্য নিয়ে বেশি কিছু বলার নেই, আমার বেশি কিছু জানাও নেই এই সম্বন্ধে। নাচ সম্বন্ধে ঠাকুর এখানে বলছেন যে নৃত্যের মতো উৎফুল্লকারী ব্যায়ামও বিরল। তো কেন বলছেন, কারণ নাচের মধ্যে দিয়ে আমরা যে ওয়ার্কআউট করি, জিম করি, কেন করি? ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য, ফ্যাট বার্ন করার জন্য, ভালো ফিগার পাওয়ার জন্য। তো নাচ যদি প্রপারলি করা যায় তাহলে কিন্তু সে একই এফেক্ট পাওয়া যায় এবং আরো ভালো। নাচের মধ্যে দিয়ে পেশির ফ্লেক্সিবিলিটি, হাড়ের শক্তি বৃদ্ধি পায়, ব্যালেন্স করার ক্ষমতা, একাগ্রতা এগুলো কিন্তু বাড়ে এবং স্ট্রেস কমে, মন স্বাভাবিকভাবেই ভালো থাকে নাচ করলে। আর নাচ কিন্তু আমাদের বডি, মাইন্ড আর সোলের মধ্যে একটা সংযোগ সাধন করে। তারপরে আসছে অভিনয় কলা। শ্রী শ্রী ঠাকুর যখন স্কুলে পড়তেন তখন কিন্তু তিনি নিজেই নাটক এবং যাত্রাপালা এগুলো রচনা করতেন এবং তার বন্ধু বান্ধব যারা ছিলেন তাদের সকলকে তাদের জন্য বিভিন্ন বিভিন্ন পার্ট লিখতেন এবং তাদেরকে অভিনয় করার জন্য ভালোভাবে শিক্ষা দিতেন, প্রশিক্ষণ দিতেন, প্র্যাকটিস করাতেন। এবং পাবনা ইনস্টিটিউশনে পড়ার সময় ক্লাস 4-এ চতুর্থ শ্রেণীতে পড়ার সময় তিনি দেবযানী নামে এই নাটকটা লিখেছিলেন এবং এটা গ্রন্থাকারে আপনারা এখন পেয়েও যাবেন পড়ার জন্য। আরো হচ্ছে দেওঘরেও পরবর্তীকালে আরো কয়েকটি নাটক লিখেছিলেন তিনি। এবং দেওঘরে যখন ছিলেন, হিমায়তপুরও যখন ছিলেন, তখন যে বিভিন্ন যাত্রা, থিয়েটার এবং সঙ্গীতের আসর হতো, কিন্তু তিনি কিন্তু সেই সব অনুষ্ঠানে উপস্থিত থাকতেন এবং উৎসাহ উদ্দীপনা যোগাতেন। এবং শ্রী শ্রী বড়দাও পরবর্তীকালে আমরা দেখতে পাই তার জন্মোৎসব মানিয়েছিল আশ্রমের ছেলেদের নিয়ে মনোজ্ঞ যাত্রাপালার আয়োজন। এবং তাদের সেই মন কাড়া অভিনয়ের পিছনে শ্রী শ্রী বড়দার কিন্তু একটা অত্যন্ত বড় ভূমিকা তিনি পালন করতেন। তাদেরকে ঠিকমতো ট্রেনিং দেওয়া, প্র্যাকটিস করানো, রীতিমতো কোনো কোনো দিন এমন হতো 2-3টে বেজে যেত প্র্যাকটিস করতে করতে এবং খাওয়া হতো না রিহার্সালের চোটে। কিন্তু তিনি সবাইকে সেই অভিনয়ের যে কাজটা, সেটা সেই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্যই খানিকটা। কারণ শ্রী ঠাকুর চাইতেন যে সবসময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে লোকশিক্ষা, লোকযাজন ও আদর্শ প্রচার করতে। এবং শ্রী শ্রী বড়দা তার সেই ইচ্ছাকে বাস্তবায়নের জন্য সদা তৎপর ছিলেন। তিনি নিজেও নাটক পরিচালনা করেছেন, অভিনয়ও করেছেন এবং একটা যাত্রা দলের নাম দিয়েছিলেন কৃষ্টিবান্ধব নাট্য শিল্পম। এবং আজ সেই পরিচালনার দায়িত্ব পূজ্যপাদ বাবাইদা নিজের কাঁধে তুলে নিয়েছেন
এবং শ্রী শ্রী বরদাস শেখানো সেই পথ ধরে কৃষ্টি বান্ধব কিন্তু আজও চলেছে দুর্বার গতিতে। আর এর মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুরের জীবনবাদের শিক্ষা ছড়িয়ে পড়ছে দিকে দিকে। এবং অভিনয় কলা যে অভিনয় কেমন হবে সেটা সম্বন্ধে তিনি বেশ কয়েকটি বাণীও দিয়েছেন। তার মধ্যে এখানে যেটা দেওয়া হয়েছে, শিষ্ট শুভ সেই অভিনয় স্বস্তি শিক্ষা যাতে থাকে, দীপন দুটির সম্বর্ধনা শত জায়গায় জীবনটাকে। তাহলে অভিনয় হবে শিষ্ট এবং শুভ, যেটা মানুষকে স্বস্তি দান করবে এবং বেঁচে থাকার আকুতি যোগাবে, তাদেরকে কোনো একটা মেসেজ দেবে। লাস্ট যেটা, সেটা হচ্ছে সাহিত্য কলা। তো সাহিত্য কলা সম্বন্ধে তো এটা অনেক বড় বিষয়, যদিও সংক্ষেপে আমি কিছুটা বলার চেষ্টা করছি। শ্রী শ্রী ঠাকুর তার একমাত্র ধ্যান জ্ঞানী ছিল সারা জীবন যে মানুষের মঙ্গল হবে কিসে। তা তিনি ছিলেন মানুষের সেই পরম আশ্রয়। অগণিত মানুষ প্রতি মুহূর্তে তার কাছে ছুটে এসেছে, সেই তাদের জীবনের সমস্যার কথা তার কাছে অকপটে তুলে ধরেছে এবং তিনিও তাদেরকে সেই সমস্যার সমাধানের পথ নির্দেশ দিয়েছেন সবসময়। এবং এইভাবে তার রচিত বিভিন্ন কবিতা, ছড়া, গদ্য এবং তার কথোপকথন, এই সব বিভিন্ন মাধ্যমে কিন্তু তিনি আমাদের সমস্যা সংকুল জীবনের চলার পথে দিগদর্শন রেখে গেছেন। এবং সেটাই হয়ে উঠেছে কালজয়ী সাহিত্য, সাহিত্যের এক আকর। এবং তার প্রথম যে রচনা, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে সত্যানুসরণ, তার শ্রীহস্তে লেখা। এবং এক রাতের মধ্যে এক ভক্তের আকুল আগ্রহে, আকুল প্রার্থনায় তিনি লিখে দিয়েছেন এক রাতের মধ্যে, 22 বছর বয়স। এবং এর মধ্যে শ্রী শ্রী ঠাকুর মানুষের জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান এর মধ্যে তিনি নির্দেশ দেওয়া করে বলে গেছেন। আর তার এই লেখালেখি অভ্যাস ছিল সেই ছোটবেলা থেকেই, এবং তার রচনার বিষয়বস্তু ছিল বৈচিত্র্যপূর্ণ। কবিতা আর গান রচনার নেশা একসময় তাকে এমন পেয়ে বসেছিল যে অনেক সময় রাস্তায় চলতে চলতে বন্ধুদের সাথে যখন কথা হতো, তখন কিন্তু সেই কবিতার মধ্যে দিয়ে তিনি উত্তর প্রত্যুত্তর করতেন, এমনই তার অন্তরে গেঁথে গেছিল। কিন্তু তিনি পরবর্তী কোনদিন নিজে সাহিত্যিক হওয়ার সাধনায় তো ব্রতী হননি, কিন্তু সাহিত্য সম্পর্কে তার যে চিন্তা ভাবনা তা তিনি কিন্তু আমাদেরকে জানিয়ে গেছেন। এবং সাহিত্য কেমন হওয়া উচিত, সাহিত্যের উদ্দেশ্য কি, জীবনের সঙ্গে তার সম্পর্ক কেমন হবে, রচনা কখন মনোগ্রাহী এবং হৃদয়গ্রাহী হয়ে উঠবে, সেসব কিন্তু তিনি বলে গেছেন। এবং তিনি তার বাণীতে বলছেন সাহিত্য সম্পর্কে, পেয়ে যার সঙ্গ করে, চর্চা করে যার, হৃত প্রেরণায় উন্নত হয় সাহিত্য সেই সার। তিনি আরো বলছেন যে সাহিত্য হচ্ছে ভাবের বাহন। তো তাই জন্যে যা সত্য, শিব এবং সুন্দর, তাই দুনিয়ায় টিকে থাকে। সত্য মানে কিন্তু সত্তা পোষণী, শিব মানে মঙ্গল, সুন্দর মানে আদরণীয়। এই তিনের অন্যই শিল্প সার্থক হয়। শুধুমাত্র শিল্প শিল্প কেন, সবকিছুই কালচারাল কনকোয়েস্টের পাল্লায় পড়ে যদি আমরা উল্টো কথা চমকপ্রদ ভাবে লেখো, তাতে বাহবা পেতে পারো, কিন্তু ওতে লাভ নেই। আমি কই, তুমি এমন লেখা লেখো যাতে মানুষের প্রাণ স্বস্তি ও তৃপ্তিতে মধুময় হয়ে ওঠে। তো এটাই হচ্ছে সেই সাহিত্যের মূল বিষয়, যাতে মানুষ সেই বেঁচে থাকার এবং বেড়ে ওঠার প্রেরণা পাবে, সেটাই হবে সাহিত্য। এবং লাস্ট যে কথা বলে শেষ করব, সেটা হচ্ছে আমরা যে কোনো আর্টেই পারদর্শী হয়ে উঠি না কেন, তার উদ্দেশ্য যদি নাম যশের আকাঙ্ক্ষা হয়ে থাকে, তখন কিন্তু ফেলিয়ার জীবনে আসবে। এবং সেটার সাথে আমি যদি প্রতিরোধ করার আমার মধ্যে শক্তি না থাকে, তার থেকে আসবে ডিপ্রেশন। কিন্তু আমার সব গুণগুলো যদি আমি আমার ইষ্টকে খুশি করার জন্য, তার ইচ্ছা পরিপূরণের জন্য ব্যবহার করি, তখন কিন্তু সেই নিজের শিল্পকে যদি ব্যবহার করি তার সেই ইষ্টের জীবন্ত আদর্শকে খুশি করার জন্য, তখন কিন্তু নাম যশ অটোমেটিক্যালি আমারই সেবা করবে, এবং সেটাই হবে আমার জীবন বর্ধনের সহায়ক। চারুকলা, এইটুকুই বলার। সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। জয় গুরু মা। কি বলবো, শুভময়ের প্রশংসা করার মতো যোগ্যতা আমার নেই। অসম্ভব জ্ঞানের অধিকারিণী শুভা। এত সুন্দর করে প্রত্যেকটা বিষয় এত সুন্দর করে আমাদেরকে বোঝালো। সত্যি বলতে কি, আমি ঠাকুরের দয়ায় একটু আধটু গান বাজনা করি, আমি কোনোদিন সঙ্গীতের এত গভীরে
ঢুকিনি বা ঢোকার চেষ্টা করিনি, জানতামও না। শুভার থেকে অনেক কিছু জানতে পারলাম আজ। অসংখ্য ধন্যবাদ শুভা, অনেক কৃতজ্ঞতা এত সুন্দর করে বিষয়টাকে আমাদের সামনে তুলে ধরার জন্য। আমি পরম পিতার আতুল চরণে শুভার চিরমঙ্গল, সুস্থতা এবং ইষ্টময় জীবন প্রার্থনা করি। তুমি আরো থেকে আরোতর হয়ে ওঠো। জয় গুরু। স্রষ্টার মনের স্বাভাবিক আনন্দ ও স্ফূর্তির স্বতঃস্ফূর্ত বিকাশই যে শিল্প, শ্রী শ্রী ঠাকুরের ভাষায় তা হওয়া চাই সুন্দর, হৃদয়গ্রাহী, সাধারণের পক্ষে হিতকর। মানুষের ইন্দ্রিয়ের কাছে তার একটা প্লিজিং অ্যাপিল থাকবে, কিন্তু তাই বলে তা মানুষকে ইন্দ্রিয় পরায়ণ বা ইন্দ্রিয় পরবশ করে তুলতে প্রেরণা যোগাবে, বরং তা মানুষকে যোগাবে ইন্দ্রিয়াদি ও জগতের সবকিছুর অধীশ্বর হওয়ার প্রেরণা। তাকে দেবে আশা, ভরসা, উদ্দীপনা, মানুষের জীবনকে, মানুষের সংসারকে, মানুষের সমাজকে নতুন করে সুন্দর করে গড়ে তোলার সক্রিয় স্বপ্ন। আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেব। আমরা যাকে এখন সাদরে আমন্ত্রণ জানাবো, তার সম্পর্কে, তার গুণ সম্পর্কে বলে শেষ করা যাবে না। তিনি অত্যন্ত গুণের অধিকারিণী, অত্যন্ত গুণী শিল্পী। আমরা সকলেই তাকে চিনি। পরম শ্রদ্ধেয়া শ্রীমতী ঋদ্ধি নায়ার মা বাহরেইন থেকে আমাদের সাথে যুক্ত আছেন। তবে তার আগে আমি সকলের উদ্দেশ্যে অনুরোধ করছি, যদি আজকের বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। কেউ আলোচনার মাঝখানে দয়া করে অডিও অন করে বলবেন না, মেসেজে লিখে জানাবেন। আমি শ্রীমতী ঋদ্ধি নায়ার মাকে অনুরোধ জানাচ্ছি আপনার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য। জয় গুরু। পরম জয় প্রেমময় গুরু মা। শ্রী ঠাকুরের আতুল চরণে, শ্রী বড়মার রাঙা চরণে অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী বড়দা, আচার্য দেব এবং ঋত্বিক দেবতা বাবা দাদা শ্রী চরণে প্রণাম জানাই। ঠাকুর বাড়ির সকলকে আমার আনন্দিত জয়গুরু ও প্রণাম। এখানে উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু, আর যারা থাকতে পারলেন না আজকে এত সুন্দর একটা সেমিনারে, তাদেরকেও আমার আনন্দিত জয়গুরু। এখানে অনেক ছোটরা আছো। আমি যা জানলাম, কালকে রাত্রেবেলায় যখন লিঙ্কটা পাঠানো হয়েছিল, উনি বিশেষভাবে আমাদের পালমা লিখে দিয়েছিলেন যেন টিনেজার্সরাও আসে, কম বয়সে সকলে আসে। তা আমি খুব খুশি যে এখানে যদি কেউ উপস্থিত থাকে, তারা যদি এই চারুকলা, যা যা আমাদের শুভামা এত সুন্দর করে বোঝালেন উনি, যে কি কি আমাদের এই গ্রুপের মধ্যে পড়ে, চারুকলা বলতে কি কি বোঝায়। তা যারা এখানে এখন তোমরা আছো বা আপনারা আছেন, যারা ভালোবাসেন, নিশ্চয়ই সবাই আমরা আমরা সবাই কিছু না কিছু, এই যা কিছু বললো কিছু না কিছু করতে থাকি। তা আমি খুব আনন্দ পাচ্ছি যে আজকে আমাকে এই বিষয়টা বলার সুযোগ করে দেওয়া হচ্ছে। কিন্তু প্রথমেই আমার বলার আছে যে তাপসীমা যা যা বললেন, মানে অনেক বললেন, মানে এরকম কোনো ব্যাপার নয়। আমি বিশ্বাস করি শ্রী ঠাকুর যেটা বলেছেন যে যা কিছু সৃষ্টি হয়েছে তার মধ্যেই কিন্তু সৎ, চিত আর আনন্দ রয়েছে, তাই না? মানে আমাদের অস্তিত্ব, আমাদের চেতনা, আমাদের আনন্দ, মানে বৃদ্ধি সবকিছুর মধ্যে রয়েছে। তা আমরা সবাই তার মধ্যে কোনো না কোনো ভাবে এই মানে বিশাল যে প্রজেক্ট, এই যে পৃথিবী, এই যে ইউনিভার্স, তার প্রজেক্টের মধ্যে কিন্তু আমরা সবাই অন্তর্ভুক্ত। তা আমাদের সবাই কিছু না কিছু ভাবে আমরা সেখানে কন্ট্রিবিউট করার চেষ্টা করছি। আর সেটাই হচ্ছে আমাদের সাধনার, ওটাই সাধনাটাকে ফুলফিল করাই হচ্ছে আমাদের ধর্ম। তাই তাপসীমা যা যা বললেন, এবার তো আমার মুশকিল হয়েছে, আমাকে কিছু আসলে দেখাতেই হয়। আমি ভেবেছিলাম সেটা পরে দেখাবো, কিন্তু এখন এমন বলে ফেললেন যে চলুন আমি একটুখানি চেষ্টা করি একটু দেখাতে স্ক্রিনে, যে আমি বিশেষত কি কাজ করি বা আমার জীবন ভরের সাধনাটা কি ছিল, একটু আগে দেখে নিই। ঠিক আছে, আমি করবো শেয়ার, স্টার্ট করবো। আগে মা হ্যাঁ শুরু ম্যাম, স্টার্ট করুন। করুন। রাইট। আমি কিছু আমার কাজ দেখাচ্ছি, সব একটু মন দিয়ে দেখবেন। দেখা যাচ্ছে স্ক্রিন? একটু জানাবেন। দেখা যাচ্ছে মা।
আশা করি সবারই মনে একটু একটু আনন্দ হচ্ছে যে কিছু রঙিন কিছু দেখছি সারাদিনে এত ক্লান্তির পরে। একটু আরাম করে নিন সবাই, একটু দেখুন, তারপরে আমি কথাবার্তা শুরু করবো আমার যে আলোচনা। কেমন লাগলো? একটুখানির জন্য ভালো লাগলো না? মনে আনন্দ হলো না দেখে যে কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য আমরা সবাই হারিয়ে গেছিলাম, তাই না? সবকিছু দেখে। এই হচ্ছে অঙ্কন, এই হচ্ছে পেন্টিং, এটাই হচ্ছে ড্রয়িং, এটাই হচ্ছে স্কেচ। এই যা কিছু আমি তৈরি করেছি, এ মানে কি করে বোঝাবো এটা? আপনার মানে তোমরা তোমরা যে ছোটরা রয়েছো, আপনারা যারা দেখছেন, আপনাদের কাছে কেন ভালো লেগেছে জানেন তো? এই মুহূর্তে আপনার মনের মধ্যে কিছু তরঙ্গ সৃষ্টি হয়েছে আপনার ব্রেনে। সেই তরঙ্গটা কিন্তু আপনাকে কিছুক্ষণের জন্য শান্তি দিল, কিছুক্ষণের জন্য আনন্দ দিল। আঁকার কাজই হচ্ছে তাই। যে কোনো জিনিস যখন আমরা আঁকি, আমি মানে অ্যাজ অ্যান আর্টিস্ট এটা বলতে পারি, আমি কিন্তু নিজেকে কখনো আর্টিস্ট ভেবে কিন্তু আমি আঁকি না। মানে আমার যখন আমি আঁকছি, আমার কিন্তু মনে একটাই জিনিস থাকে, আমি কেন আঁকছি। আর প্রত্যেকটা আঁকার পেছনে একটা গল্প থাকে। ওই যে কুকুরটি দেখলেন, সে কুকুরটি কিন্তু আমার নিজের কুকুর, গত বছর মারা গেছে। যে খরগোশটা দেখলেন, ওই খরগোশটা কিন্তু আমার খরগোশ, এখন আছে, তার 6 বছর বয়স। এই যে 3টে উট দেখলেন, আমি বাহাদিনে দেখেছি, আমি রাজস্থানে বেড়াতে গিয়ে দেখেছি। ওই যে একটা বিরাট পেন্টিং দেখলে অনেক ছেলে মেয়ে মাধুবানী স্টাইলে, ওটা আমার ছোটবেলা, যেটা আমি মিস করি, যেটা আমার চাইল্ডহুড মনে হয় যে গ্রামে যখন ঘুরতে গেছি কিরকম একটা পরিবেশ থাকতো, কিরকম একটা আমাদের দেশের আমের সিজনে কিরকম হয়, যা কিছু আমার আঁকা থাকে। মানে এই যে আমার মনে হয় যে আমরা যখন কিছু জিনিস
আঁকি বা মানে যখনই আমরা একটা লাইনই হোক না কেন, একটা কোনো গোলই হোক না কেন, একটা স্টিক ফিগারই হোক না কেন, আমরা কিন্তু কিছু কল্পনা করছি, কিছু ভাবছি, আর সেই সময় কিন্তু সেটাই ঘটছে। সবকিছুর মধ্যে যেটা ঘটছে সেটা হচ্ছে আমাদের ব্রেনে কিছু, মানে আমরা মানে এটা কি করে বোঝাবো, এটা একটু সায়েন্সের কথাটা বুঝিয়ে দিই। প্রত্যেকটা মুহূর্তে আমাদের কিন্তু ব্রেন থেকে কিছু ওয়েভস আমরা মানে আমাদের সঞ্চালিত হয়। সেই ওয়েভস গুলোকে কিছু ভাবে বোঝা যেতে পারে আলফা, বেটা, থিটা, গ্যামা, ডেল্টা। যেটা বোঝানোর কথা হচ্ছে যে এই যখন তরঙ্গগুলো আমরা ফিল করি, প্রত্যেকটা তরঙ্গের পেছনে কিন্তু একটা সায়েন্স আছে, কখন কোনটা কি হয়। আসছে যখন যেটা সব থেকে বেশি হচ্ছে সেটা হচ্ছে আমি বোধ বেটা অ্যান্ড আলফা স্টেজে রয়েছি। এই যে এখন আমি কথা বলছি, এটা বেটা স্টেজ। মানে আমি কেন এই কথাটা ওঠাতে চাইছি, যে আঁকা হচ্ছে আমার একটা মনের এক্সপ্রেশন, মানে আমি সেই মুহূর্তে কি বলতে চাইছি, কি করতে চাইছি, আমার ভেতরে যা কিছু সাপ্রেসড ফিলিংস আছে, যা কিছু আমার মনের ভাব আছে, যা কিছু আকুতি আছে, যা কিছু আমার মানে মধ্যে যা যা আছে, সেগুলো কিন্তু সেই সময় বেরিয়ে আসছে। আর বেরিয়ে আসাটা কেন দরকার, ধরে নিন আমি খুব উত্তেজিত হয়ে আছে কোনো কারণে, আমার প্রবৃত্তি যখন আমার উপরে চেপে ধরে বা যখন আমার ওটা বেশি প্রমিনেন্ট হয়ে যায়, আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু কমপ্লেক্স নিয়ে থাকি। আমি একেবারে থিওরিটিক্যালি যাচ্ছি, এটা বোঝা খুব দরকার যে আমরা যে কোনো চারুকলার মধ্যে কি করে উন্নতি করি, তার কারণটাই হচ্ছে যে যত আমরা অ্যাবজর্ভ হই তখন কিন্তু সেটা বৈজ্ঞানিক ভাবে কিন্তু আমি নিজেকে হেল্প করছি কন্ট্রোল করতে। কন্ট্রোলিং ফ্যাক্টরটা যখন চলে আসে তখন অটোমেটিক্যালি ব্রেন ডিসাইড করে নিচ্ছে কোন তরঙ্গটা দিলে এর কোন মেন্টাল যে ডেফিসিয়েন্সিটা আছে, কোন তরঙ্গটা কম, যদি কমে যায় বা বেড়ে যায় তখন কিন্তু আমার মেন্টাল ডিফিসিয়েন্সিটা হয় ঠিক হয়ে যায়, কম্পেনসেট হয়ে যায়, আবার কখনো সেটা বেড়ে যাচ্ছে, তখন আমরা কিন্তু একটা ডেফিসিটই থেকে যাচ্ছে, তখন কিন্তু আমার কিওরিং হচ্ছে না। যা কিছু যে শুভাম এত সুন্দর বোঝালেন যে যখন আমরা কোনো কাজ করি একটু জলদি কোনো হার্ড মানে একটু ফাস্ট কোন একটা মানে জলদি বিটে যদি একটা মিউজিক লাগে তখন কিন্তু করতে কাজটা সুবিধা হয়। একই রকম ভাবে আমরা যখন একটা দোকানে ঢুকি, একটা গ্রসারি শপে ঢুকলাম, প্রথমেই কিন্তু সেই প্যাকেটগুলো আমাদের চোখে পড়ে যেগুলো কিন্তু রং ব্রাইট। স্বভাবত আমাদের যেটা খুব হাত যেদিকে যায় সেটা হচ্ছে কমলা, লাল, হলুদ, ব্রাইট কালার্স, ওটা হচ্ছে হ্যাপি কালার্স। আবার যখন আমাদের মনের মধ্যে যদি কোনো রকম বেদনা থাকে, কোনো রকম যেটা সুন্দর করে উনি বোঝালেন যে ডিপ্রেশন বা একটা কিছু সাবপ্রেস রয়েছে, আমার অনেক কিছু বলার আছে আমি বলতে পারছি না, মনের মধ্যে নানান রকম ডিস্ট্রাকশন চলছে, করতে পারছি না, তখন কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে ডার্ক কালার্স। আবার যখন খুব সফিস্টিকেটেড ফিল করার চেষ্টা করছি নিজেকে, একটু একটু ক্লাসি, এগুলো তো থাকে না সামাজিক ভাবে, জামা কাপড়ের মধ্যে, ফার্নিচারের মধ্যে আমি কিভাবে একটা চশমার ফ্রেম পরবো, আমাদের স্বভাবটা চলে যে ব্ল্যাক, সিলভার, গোল্ড। এইগুলো কিন্তু আমরা সচরাচর এগুলো কিন্তু আমরা মানে নিয়ে ঘুরি না, এগুলো কি সবসময় নিয়ে আমরা ঘুরি যে আমি হলুদ কেন পছন্দ করছি না, কিন্তু মনের মধ্যে রঙের কিন্তু সেই সাংঘাতিক, সে কিন্তু মনের মধ্যে তার কিন্তু ছাপ ফেলে যাচ্ছে। আর যা কিছু আমি যখন আমার দৃষ্টি দিয়ে দেখছি, ওই যে বললেন যে ব্যাপারটা কতটা মানে রুচিতে আমার বোধ হচ্ছে, কতটা আমাকে মানে নান্দনিক লাগছে, সেটা হচ্ছে ওই কারণটাই যে আমি দেখে কতটা আরাম পাচ্ছি মনে, প্রাণে, আমার আমার ব্রেনে আমি কতটা স্বস্তি পাচ্ছি। তো সেটাই হচ্ছে আঁকার মাধ্যমে কিন্তু সেটা আমরা করার চেষ্টা করি। তাই একটা ছোট্ট বাচ্চা যে যখন প্রথম জীবনে এসে আর কি শিখছে আদো আদো কথা বলতে, সে কিন্তু যখন এবিসিডি লেখার আগে কিন্তু মা কিন্তু বলছে সি এ টিক ট্যাক, সে হয়তো কোনোদিন ক্যাট জীবনে দেখেনি, 1-1.5 বছর বয়স কি 2 বছর বয়সে মা কিন্তু একটা ছবি দেখাচ্ছে, এই দেখো ক্যাট, দুটো কান, তার লেজ, সে ম্যাও ম্যাও করে, তার এখানে ওই চুলের মতন আছে, এইটাই তো করি আমরা, আমরা সবাই করেছি জীবনে। এই হচ্ছে আঁকার পাওয়ার, মানে সৃষ্টির মানে অঙ্কনের মানে পেন্টিং, ড্রয়িং, স্কেচের পাওয়ার, যে আমরা কল্পনা করি। ভেবে দেখুন, মানে যেমন ধরে নিন আমাদের ছোটবেলা টিনটিন যদি না থাকতো, সুপারডি না থাকতো, নন্টে ফন্টে না থাকতো, বাটল দি গ্রেট না থাকতো, কেমন হতো ছোটবেলাটা, আমি তো ভাবতেই পারছি না। অ্যাস্টেরিক্স নেই, প্রদোষ মিত্রর সেই ফিগারটা নেই, মানে ওই লম্বা প্রদোষ মিত্রের জ্যাকেট পরে আছে, সত্যি যে স্কেচটা বানানো, তপসে নেই, জটায়ুর
টাক মাথা, এদিকে চুল, দুদিকে আমরা যদি মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু কল্পনা। একই রকম ভাবে লিওনার্দো ভিঞ্চি 1500 মানে কবে উনি হেলিকপ্টারের একটা আইডিয়া এঁকেছিলেন। হেলিকপ্টার 400 বছর পরে কিন্তু মানে বিমান বা আকাশে যাওয়ার যন্ত্র তৈরি হয়েছে, কিন্তু তার আগে উনি কিন্তু নিজে এঁকে করেছেন। কি করে করলেন? আচ্ছা শোনা যাচ্ছে? আমার একটা মাইকটা পড়ে গেছিল। তো কি করে করলেন, এটা সম্ভব কি করে হলো? কল্পনা। কল্পনাটা কিভাবে হয়? বাস্তবের কিছু দেখে। বাস্তব বলতে আমি কিছু সাইন্টিফিক, এটাতে একটা ব্যাপার আছে যেটা আমাদের বুঝতে হবে। আমি যখন একটা কলার ছবি দেখালাম, আমি তো কলাটা দেখে দেখে বানিয়েছি। একটা কলাটা বানাতে হবে তো আমি তো মন থেকে কলাটা আঁকতে পারি না, কলাটা ছবিটা দেখে আমাকে আঁকতে হবে। আমি যেমন চেরি ড্রয়িং গুলো আপনাদের দেখালাম, একটা সামান্য চেরি, তার সে কেমন দেখতে, তার রং কোথায় লাইটে উজ্জ্বল হয়, কোথায় অন্ধকার, যে কেমন শ্যাডো হয়, কোথায় শাইনটা হচ্ছে, কতটাতে সেটা লাল। এবার প্রশ্ন হচ্ছে কেন আমরা এগুলো জানবো? এই জন্য আমাদেরকে জানতে হবে যে বাস্তবের সাথে কল্পনার মিলনটা এখানেই। যে আমরা কোনোদিন মানে শ্রী শ্রী রামকে দেখিনি, তার রথকেও দেখিনি, কৃষ্ণকেও দেখিনি, প্রতিটাই কিন্তু কমিক্সে পড়েছি কি যেমন করে আমাদের হিস্টোরি বুকসে আঁকা হয়েছে, যে ছবিটার কল্পনা করা হয়েছে সেটা দেখেই কিন্তু আমরা আমরা মানে অভ্যস্ত যে হ্যাঁ এটাই তাহলে এরকমই মধ্যে কৃষ্ণ ছিল, ময়ূরের পালক লাগাতো। আচ্ছা হরিণের এরকম বোধহয় ঘটনা করেছিল, গৌতম বুদ্ধ গেছিলেন জঙ্গলে, একটা ওই মারলেন পাখি, কিন্তু আমরা কি দেখেছি? আমরা তো কিছুই দেখিনি এগুলো। কিন্তু এইগুলো আমরা দেখতে পেয়েছি, তার একমাত্র কারণ হচ্ছে যে ওইটা যখন ঘটেছে সেটাকে কল্পনা করে, সত্যি করে কোনো একটা বস্তুকে দেখে বাস্তবিক ভাবে সেটাকে কল্পনা করে আমরা তৈরি করেছি। এই জন্যেই তো 30 থেকে 32 হাজার বছর আগে যখন মানুষ কেভের মধ্যে কি দেখে যে রাইনোসরাসের পেন্টিং করা আছে, আশ্চর্য ব্যাপার। সব চিত্র, সব রকম আঁকা আঁকি অ্যানিমালস এর নানান রকম ফরমেশন, মানুষ কি জামা কাপড় পরতো এইভাবে আমরা কি দেখেছি? ডাইনোসরাসকে আমরা তো দেখিনি, তার ফুটপ্রিন্ট পাওয়া গেছে। তো সবকিছুর মধ্যে যেটা আমি বলতে চাইছি ভিজুয়ালাইজেশন। আমি কি দেখছি, ভিজুয়াল কি ইমেজ আমার সামনে রয়েছে, কি কি দৃশ্যমান আমাদের সামনে, সেখান থেকেই কিন্তু আসে আঁকার পাওয়ারটা, অঙ্কনের যে ভাবনা, চিন্তা করাটা। আর এটার মধ্যেই সম্ভব যে আমরা কল্পনার সাথে বাস্তবকে একসাথে করতে পারি। এই জন্য আমাদেরকে বারে বারে, যেটা আমার যেটা পার্সোনাল, আমাকে অনেকে জিজ্ঞেস করে, মানে আমার কাছে অনেক রকম প্রশ্ন আমি বহু বছর ধরে শুনেছি না, সোশ্যাল মিডিয়াতে যেখানে আমি পোস্ট করি আমার আঁকা টাকা, বা আমাকে অনেকেই জিজ্ঞেস করে তুমি কি ব্যবহার করো আঁকার সময়। আমি তাদেরকে এটা বলি, তুমি বরঞ্চ জিজ্ঞেস করো আমি আঁকি কি করে, আমার পদ্ধতিটা কি, আমি আঁকার খোরাকটা কোত্থেকে পাই, এইভাবে আঁকার। সেটা আপনারা বিচার করবেন, ভালো আঁকি কি মন্দ আঁকি তা তো না, আমি একে আনন্দ পাই। আর আঁকার সময় ওটাই আমার কাছে সব থেকে বড় কথা, যে আঁকার পর একটা স্যাটিসফ্যাকশন হয়। যেমন এখান থেকে সেমিনারটা শেষ হলেই আমার মধ্যে কিন্তু অ্যালফা ওই ফ্রিকোয়েন্সিটা আসবে, ব্রেন ওয়েভটা, ওই আঁকার শেষে ওটাই হয়, যেটা শুভা মালপা খুব সুন্দর করে বোঝালেন, যে ডোপামাইন ফিল গুড হরমোনটা সঞ্চারিত হয়। তা আঁকার মানে একটা আর্টিস্টের কিন্তু ওটাই প্রাপ্য, আর ওটাই তার প্রাপ্তি। তারপরে যেটা শুভামা বললেন যে যা কিছু অর্জনের খুব ভালো, জীবন বর্ধনের সাথে যদি উপার্জন হয় তাহলে তো আরো বৃদ্ধি, তাহলে তো আরো ভালো। সেখানেই তো মানে আমাদের তো নারী নীতিতে শিল্পব্রতর বাণীটা রয়েছে, পরে আমি পড়ে শোনাবো, সেটা ওটাও আমার মাথায় আছে, যে আমি এটা সবাইকে আজকে জানাতে চাই যে অঙ্কনটা নিয়ে আমরা কি করতে পারি, কি কি করা যেতে পারে। তো কথাটা হচ্ছে যে যখনই আমরা কিছু সৃষ্টি করছি, আমাদের কিন্তু কল্পনাটার মধ্যে কিন্তু বাস্তবতাটা লুকিয়ে আছে। আর সেটা আমাদেরকে কত রকম ভাবে সাহায্য করে, কি কি ভাবে সাহায্য করে, যেমন শুভা মাল বোঝালেন যে আমরা কাজ তাড়াতাড়ি করতে পারি। কালকে আমরা অনেকেই টিভিতে একটা জিনিস দেখেছি, মমতা ব্যানার্জি আমাদের মাননীয় সিএম, চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গলের, উনি ছবি আঁকছেন, পেন্টিং আঁকছেন। আমি কিন্তু কোনো পলিটিক্যাল কথা এখানে বলতে আসিনি, সেটা আমার বিষয়ও নয়। আমি যেটা দেখলাম হচ্ছে একটা অ্যাক্টিভিটি উনি করছেন, সেটা হচ্ছে উনি পেন্টিং বানাচ্ছেন। এখন অনেকেই আপনারা বলতে পারেন যে ওই পেন্টিং এই পেন্টিং, আমি পেন্টিং এর কিন্তু এখানে আলোচনা মানে উনি কেমন আঁকেন বা কি উনি এঁকেছেন নিয়ে ব্যাপারটা। আমার কথাটা হচ্ছে কালকে যখন উনি একটা
ডে অফ পেয়েছিলেন, যা কিছু আপনারা তো নিশ্চয়ই পলিটিক্যাল আপডেট রাখেন, উনি সারাটা দিন কোনো প্রমোট করেননি। কিন্তু যেটা আমার ভালো লেগেছে যে একটা অ্যাক্টিভিটির উনি ইনভলভ হয়েছেন, যেটা ওনাকে কিছুক্ষণের জন্য একটা সেপারেট স্থিতির মধ্যে নিয়ে যাবে। সেই স্থিতিটা হচ্ছে যে আমি আমার মাইন্ডটাকে একটা বিষয়ে একাগ্রতা যেটাকে বলে কনসেন্ট্রেট করছি, নিয়ে কিছু সৃষ্টি করার চেষ্টা করছি। এটাই হচ্ছে আমাদের, মানে যখন আমরা আঁকি আমরা কিন্তু এসকেপ ফ্রম রিয়ালিটি করি না, আমরা রিয়ালিটিটাকে আরো সুন্দর করে যাতে ধারণ করতে পারি, পালন করতে পারি, পরিপূরণ করতে পারি, সেই জন্যেই কিন্তু চারুকলা, সেই জন্যেই কিন্তু অঙ্কন। আর কিছুটা ক্ষেত্র আমার জীবনেও তাই, আমার আঁকা কিন্তু একদিনে হয়নি। ছোটবেলাতে বাবা চাঁদ মামা নিয়ে আসতো, তখনকার দিনে ছিল, আমি জানি না এখন কলকাতায় পাওয়া যায় কিনা চাঁদ মামা। আমার উড়িষ্যায় থাকতাম, বাবা চাঁদ মামা ম্যাগাজিন নিয়ে আসতেন, আর পেছনে একটা জায়গা থাকতো যেখানে রং করে দিয়ে একটা পোস্টাল অ্যাড্রেস থাকলো, পাঠালে বোধহয় কিছু ওরা প্রাইজ দিত, ক্যাশ প্রাইজ কি কিছু জিনিস, আমার মনে পড়ছে না এখন। ওইভাবে কিন্তু শুরু, সে খুব ছোট্ট বয়সে, মানে আমার মনে আছে। তারপরে যখন আমি থেকেছি, জায়গার পরিবর্তন হয়েছে, আমরা বহু জায়গায় গেছি। আমার মনে আছে হলদিয়াতে হলদি নদীর ধারে আমার ছোট পিসি, আমার দুই পিসি আমাকে নিয়ে যেতেন। সেখানে গিয়ে আমাকে বলতো বেঞ্চে বসে, তারা দুজনে গল্প করছে, আমার কাজ হচ্ছে পেপার, রং, ওই আমার তখন মনে আছে আমার কাঠ পেন্সিল, মানে ওই যে কালার যে পেন্সিল গুলো কাঠের হয়, আমাকে বসিয়ে দিয়ে বলতো। আর যেটা মানে মজাদার ব্যাপার হচ্ছে যে ওই হলদি নদীর খুব শুশুক, আর শুশুককে কি ইংরেজিতে ডলফিন বলে নাকি ডলফিন, আমার একটা কনফিউশন আছে। শুশুক উঠছে নামছে, উঠছে নামছে। তা আমাকে বলতো তুই আঁক, তুই নদীর ধারটা আঁক, আর ওখানে যে শুশুক, আমি সেটা বসেই আঁকতাম। সেটা ওইভাবে কিন্তু আমার আঁকা এসছে। আমার পিসিরা আমাকে দেখতো, বলছে নৌকাটা ঠিক হয়নি, আসলে জন্য গল্প করছে, আমাকে দিয়ে কাজ করাচ্ছে, সেটা হচ্ছে আসল কথা। কিন্তু আমি কেমন এনজয় করছি, আমি শুশুকও দেখলাম, সূর্যও দেখলাম, নদীও দেখলাম, নদীর রং দেখলাম, দূরের দিগন্ত নন্দী গ্রাম তখন দেখা যেত, সেই দূরের হলদি নদীর ওই পার হলদিয়া থেকে দেখা যায়, তো ওই গ্রামটা আমি দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমার আমার কিন্তু মানে আমার পৃথিবীটা কিন্তু ওখানটাতেই সব থেকে সুন্দর, যে আমি আঁকছি, আঁকাটাকে পেপারের মধ্যে দিচ্ছি, আর আমার ভীষণ আনন্দ হচ্ছে যে আমি এঁকে ফেলেছি, যে দেখালাম যে হয়ে গেছে। এই করে 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 কিন্তু আমার আঁকা শেখা। তারপরে যত বয়স বাড়লো আঁকতাম, স্কেচিং করতাম, কিন্তু তারপরে আরো হায়ার স্টাডিজ যখন হয়ে যায় তখন করিনি। একটা খুব মানে এটা আমার মনের মধ্যে আছে, আমি শেয়ার করছি। আমি তখন বোধহয় 12-এ কি ফার্স্ট ইয়ারে পড়ি, আর আমার মানে পড়ার টেবিলে আমার মনে আছে যে আমরা তো সবাই দেওঘর যাই, দেওঘরের ঠিক গেটের বাইরে অনেক ছবির দোকান, মানে ঠাকুরের ফটোগ্রাফস, ফটো, বই টই সব পাওয়া যায়। তা আমার খুব খুব মানে ইচ্ছা করতো যে আমার টেবিলের উপরে ছোট ছোট ওই ফটোস থাকুক। তা আমি সবারই ফটো, মানে মানে আমাদের ঠাকুর, ঠাকুরের, বড় মার, বড়দার, মানে আমি আমাদের আচার্য দেবের ফটো, শ্রী বড়দার ফটো রাখা থাকতো। আমি দেখতাম, আমার এখন এগুলো ভীষণ মনে পড়ে যে আমি তখন এগুলো ভেবে করিনি। যখন পড়াশোনা করছে কিছুক্ষণের জন্য, যে আমি না মানে একটা স্কেচ বানাচ্ছি ঠাকুরের চোখ, একদিন বানালাম যে আজকে আর ভালো লাগছে না কালকে বানাবো না, আরেকদিন বানালাম বড়মার কাপড়ের ধারটা, আরেকদিন বানালাম বর্দা। কোথাও এখন খুব মন থেকে বলছি, এখন মনে হয় আশীর্বাদ ছিল, যে পড়ছি, করছি, দেখছি, লিখছি, আঁকছি। ওই 3টে স্কেচ আমার এখনো মনে আছে। আমার কালো একটা ফাইল ছিল, সেই ফাইলের মধ্যে ঢুকিয়ে আমি চাকরি ইন্টারভিউতে যেতাম। মানে আমার 2-3 বারই চাকরি ইন্টারভিউতে গেছি। আমি যতদিন কাজ করেছি 2-3 জায়গায় কাজ করেছি, কোনোদিন কোনো ইন্টারভিউতে কিন্তু আমার সেকেন্ড চান্স নয়, ফার্স্ট চান্সেই হয়ে গেছে। আর ওই ফাইলের মধ্যে কিন্তু আমার ওই 3টে ফটো থাকতো। আমার আমার বন্ধুরা জিজ্ঞেস করতো এটা কারা, তারা তো চেনে না। তাদেরকে বলতাম, বলছে তখন বললাম তুই এটা সবসময় লাকের জন্য নিয়ে যাস, বলে না এটা আমার ভালো থাকে, যে আমার সাথে এরা সবসময় আছে, এনারা আছেন, আমি তাই রাখি। তাই আঁকার মধ্যে আমার মাথাতে বা আমার মনের মধ্যে কি কি চলছে, কোন কোন বয়সে, আমি তো সেটা রেজিস্টার করিনি, হলদিয়া নদীরও রেজিস্টার করিনি, ছোটবেলায় চাঁদ মামাটাও আমার রেজিস্টার্ড হয়নি, এই 3টে স্কেচও রেজিস্টার। কিন্তু এখন যখন আমি এত কিছু, যখন আমি ভাবি যে আরে বাবা, একটা সময়ের মধ্যে মানুষ নিজের জীবনে কত আঁকতে পারে, কত আঁকতে পারে। আমার তো মনে হয় সব জায়গাতে সব রকম যে মিডিয়াম আমি কিন্তু ব্যবহার করেছি, সে কাঠ বলুন, পুতুল বানানো বলুন, ব্যাগ বানানো বলুন, মানে জুয়েলারি বানানো বলুন। আমি মনে মনে ভাবি যে আমার কাছে এই শক্তিটা আসে কোত্থেকে। এই শক্তিটা আসে কল্পনার থেকে, আর কল্পনার মধ্যে এটা আসে হচ্ছে যে আমার করার। ঠাকুর বলেছেন করো হও পাও,
এই যে করতে হবে, আমি নতুন কি সৃষ্টি করব আজকে, কালকের জন্য আমি আজকেই ভাবি যে আমার এই সপ্তাহটা এই কাজটা আছে, আগামী সপ্তাহে এই কাজটা আছে। বেসিক্যালি যদি আপনারা ভালো করে বোঝেন, এটাই কিন্তু জীবন বর্ধনের আমাদের ইঙ্গিত, যে আমরা আগামীকালের জন্য বাঁচছি। কেন বাঁচছি? যে আমাকে কিছু একটা সৃষ্টি করতে হবে, মনকে আনন্দ রাখতে হবে, মনকে কিন্তু উৎফুল্ল রাখতে হবে, সজাগ রাখতে হবে। আর এটার থেকেই কিন্তু আঁকাটা বা সঙ্গীত যা কিছু উনি বললেন আগে সুভামা, যে আমরা নিজেদেরকে জীবন্ত রাখতে চাই, নিজেদের অস্তিত্বকে বজায় রাখতে চাই। আর সেখান থেকেই আসে আমাদের চেতনা। চেতনা মানে ঠাকুর বলছেন সারা। যখন এই চেতনাটা আসছে তখন কিন্তু আমি রিফ্লেকশন দেখছি নিজের, আমার মনটা কেমন আছে। যদি আমি নিজেকে নিজে রিফ্লেক্ট না করি, যদি আমার চেতনের মধ্যে যদি আমার বোধ শক্তি না জাগে, আমি কিন্তু আমার আশপাশ দেখবো না। আমার পাশে আমার হাজবেন্ড আছে, আমার মেয়ে আছে, আমার বাবা মা আছে, আমার শ্বশুর শাশুড়ি যে থাকুক, রিলেটিভ বন্ধু, আমি কিন্তু তাদের দিকে তাকাবো না। আর সেখানেই হচ্ছে মজা, যখন আমি চেতনা ভরে কোনো একটা কাজ করছি, যেখানে আমার মানে বোধ শক্তি, আমার বুদ্ধি, আমার জ্ঞান সবকিছু চেতনাবাহী, তখন কিন্তু আমি পর্যবেক্ষণ করছি। আমার কিন্তু একটা ইনভেস্টিগেটিভ মাইন্ড আসছে। কি হচ্ছে যে আমি সবসময় একটা কিউরিওসিটি থাকছে, যে একটা ইনকুইজিটিভনেস, যে আমি আরো জানি, আরো বুঝি। সেখান থেকে কিন্তু বাস্তবের সাথে কল্পনার ম্যাচিংটা হয়। একটা ঘটনা বলছি এখানে, অনেকেই জিজ্ঞেস করে, যে অনেকেরই হয়তো মনে প্রশ্ন থাকতে পারে, ভালো আঁকার টিপস কি। আমি নিজের কোনো কথা আজকে বলবো না, আমি একদম সৃষ্টি ঠাকুরের কথা যে আমার জীবনের সাথে ম্যাচ করেছে, দেখুন আপনাদের সাথেও ম্যাচ করবে। আর আপনারাও এটা আপনাদের ছেলে মেয়ে বাড়িতে যারা আছে, যারা ভালোবাসে, তাদেরকে অতি অবশ্যই এটা বলবেন। তপবন বোর্ডিং এ আমি একদম পড়ে শোনাচ্ছি, আলোচনা প্রসঙ্গের থেকেই আমি এটা পড়েছি, আমি সেটা প্রিন্ট আউট বার করে রেখেছি শোনাবার জন্য। তপবন বোর্ডিং এর একটি ছেলে একখানা ছবি এঁকেছে, সেই ছবি দেখাতে নিয়ে এসেছে। শ্রী ঠাকুর দূর থেকে জিজ্ঞাসা করলেন, ও কি রে, কি আনিছিস? ছেলেটি বলল, একখানা ছবি এঁকেছি, তাই আপনাকে দেখাতে এনেছি। শ্রী ঠাকুর উল্লাস সহকারে, দেখা দেখা। ছেলেটি বের করে দেখালো। শ্রী ঠাকুর, বেশ হয়েছে, আরো ভালো আঁকার অভ্যেস করো, আমার হাতে দে তো। হাত দিয়ে চোখের কাছে এনে ও দূরে রেখে একবার বিছানার উপর যে রোদ এসে পড়েছে, সেই রোদে রেখে আগ্রহ ভরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন। দেখে বললেন, বাস্তব সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেগুলি দেখবি, সেগুলি নিখুঁত ভাবে লক্ষ্য করে যদি ছবিতে ফুটিয়ে তুলতে পারিস তাহলে ভালো হয়। ধর এখানকার সূর্যাস্তের দৃশ্য, মানে ঠাকুর তখন ওনাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে বাচ্চাকে বা ছেলেটিকে, দৃশ্যটা পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখে মাথায় এঁকে রাখা চাই, পরে তখন তাকে ছবিতে রূপ দিবি, বাস্তবের সঙ্গে মিল করে। এই রকম কতগুলি করা যদি থাকে, তারপর কাল্পনিক দৃশ্য আঁকতে পারো, তখন সে কাল্পনিক দৃশ্যের মধ্যেও বাস্তবতার ছাপ থাকবে। গোড়াতেই কাল্পনিক ছবি আঁকার দিকে ঝোঁক দিও না। এই যে আমি পুরোটা পড়ে তারপরে বোঝাচ্ছি। আর গোড়ায় ছবি দেখে ছবি আঁকার অভ্যাস না করে, বস্তু বস্তু দেখে যদি ছবি আঁকার অভ্যাস করো, অনুশীলন করলে আরো ভালো হবে, খুব ভালো আঁকতে পারবে। ছেলেটি বলল, আমার ছবি আঁকতে খুব ভালো লাগে, শ্রী ঠাকুর নতুন ছবি আঁকলে আমাকে এনে দেখাবি, এটা বললেন, আমারও ভালো লাগে। তারপর শ্রী ঠাকুর ছবিখানা নিজের হাতে রেখে চারিদিকে ঘুরিয়ে সকলকে দেখালেন, দেখিয়ে জিজ্ঞাসা করলেন, কি বলেন, কেমন হয়েছে? সকলে এক বাক্যে বললেন, ভালো। এরপর ছেলেটি খুব আনন্দের সহিত চলে যায়। আমি এটা কেন বার করে পড়ালাম, মানে পড়লাম বা আপনাদের শোনালাম, আমার অনেকেরই একটা ধারণা আছে যে ভালো আঁকবো কি করে, কি করে একটা ভালো জিনিস আঁকা যায়। আমি যেটা প্রথমেই বললাম, বাস্তবতার সাথে কল্পনার ম্যাচ। শ্রী ঠাকুর এক্স্যাক্টলি একেবারে পুঙ্খানুপুঙ্খ মানে রূপে যেটা বলছেন, যেটা আমার কথার সাথে আমি যেটা ম্যাচ করে দিচ্ছি, যে ঠাকুর যা বলেছেন আশ্চর্য ভাবে কিন্তু আর্টিস্টদের জীবন এটাই ঘটছে। উনি মানে ঠাকুরের থেকে তো বড় এডুকেশনিস্ট কেউ নেই, উনি তো জীবন্ত ইউনিভার্সিটি। উনি বলছেন যে যা কিছু, যেমন সূর্য সূর্য অস্ত হচ্ছে, সানসেট টাইম, দেখে অবিকল সেটা আঁকো। যখন আমরা বাস্তব জিনিস আঁকবো তখন আমাদের কল্পনা করতে খুব সোজা হবে। যেমন আমি একটা গাছ এঁকেছি, তার নিচে অনেকগুলি ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, আম পাড়ছে, আমি যদি একটা গাছকেই না দেখি। আবার আমাদের বাংলার খুব বড় একজন
এটা বলে দিন তো ভুলে যাব। যে উনি বলেছেন, আমি আর্টিস্টের নাম ভুলে যাচ্ছি, আমাদের আমাদের বেঙ্গলেরই খুব জামনি রয় কি আমাদের নন্দলাল বোস বলেছিলেন যে গাছকে কখনো ওপর থেকে নিচে আঁকবে না, নিচ থেকে ওপরে আঁকবে। তাহলে মানে মানে কারণটা হচ্ছে নিচের থেকে যখন আমরা ওপরের দিকে গাছটাকে আঁকি, তার দৈর্ঘ্য প্রস্থ, তার ব্রাঞ্চেস, সে কতটা ওই ওই মানে নিচের থেকে ওপর অব্দি যখন যাব, তাহলে প্রত্যেকটা বিষয় আমরা জানতে পারবো, বুঝতে পারবো, তখন কিন্তু আঁকাটা সার্থক হবে। না তো আমি একটা গাছ এঁকে দিলাম প্লেন, তা তো চলবে না। এবার আমার কিন্তু কল্পনা তখন এটা সময় আমি একটা আম জানি, গাছে কি কি থাকে জানি, ছেলে মেয়ের মধ্যে হাতের নিশানা কোন দিকে হবে, নয়তো পুরোটাই মনে হবে একটা ইলাস্ট্রেশন। অবশ্যই ইলাস্ট্রেশন, অবশ্যই একটা নর্মাল একটা এক্সাম্পল, একটা উদাহরণ আঁকা। কিন্তু ওই আঁকার মধ্যেও যদি ভালো করে লক্ষ্য করেন, আমি আমি পরে আপনাদেরকে আমার অ্যাকাউন্ট দিয়ে দেবো যেখানে আপনারা ভালো করে দেখতে পারবেন, তার মধ্যেও কিন্তু যেটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকে কোনো না কোনো একটা এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করছে। শ্রী ঠাকুর ওটাই বলছেন, আগে বাস্তবটা দেখে আমাদের আঁকতে হবে, তারপরে কল্পনা করে আঁকবো। যখন আমরা প্রতিটা বস্তু, এই জন্য যখন আমি 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 কিন্তু আর্ট স্কুল গেছি। আর্ট স্কুল বলতে প্রচন্ড আপত্তি ছিল। আমার ভাই ভীষণ ভালো আঁকতে ভালোবাসতো, আমার একটা ভাই আছে, সে ভীষণ ভালো আঁকতে ভালোবাসতো, তাকে আঁকার স্কুলে ভর্তি করা বাড়ির সামনেই ছিল। তখন আমাকে বেশ জোর জবরদস্তি আমার কিন্তু কোনো ওই মানে মানে স্কুলে গিয়ে আঁকবো বা আমাকে কোনো টিচার আঁকাবে, আমার কিন্তু বেশ একটা ভয়ের ব্যাপার ছিল। বলে বলে এখানে আঁকতে গেলে বোধহয় আমাকে আমার মতন করে আঁকতে পারবো না। কিন্তু তা নয়, মোটেও তা নয়। যখন আমরা আঁকা শিখতে যাই কোনো স্কুলে, তখন আমাদেরকে স্টিল লাইফ শেখানো হয়। আমি যে স্কুলে গেছিলাম, আমাদেরকে প্রথমে দেওয়া হতো স্টিল লাইফ। স্টিল লাইফ কথাটা হচ্ছে যেখানে আমি রিয়েল অবজেক্টস কে, কিছু ফ্রুটস রাখলাম, কিছু রেখে কোনো একটা বক্স রাখলাম, দেখে আমি আঁকছি। শ্রী ঠাকুর এটাই বলছেন যে আমরা যেন বস্তুকে দেখে আঁকি, তাহলে সেই বস্তুটা যদি যতক্ষণ না তার পুরোটা আমরা জানবো, তাহলে আমরা এক্সপ্রেস কি করে করবো সারফেসের উপরে, কোনো মিডিয়ামে, তাই না? তা আমাদেরকে ওটা জানতে হবে। যখন আমরা কোনো বস্তুকে দেখে আঁকবো বাস্তবিক জিনিস, তখন সেটা কল্পনার মধ্যে আমরা ফেলতে পারি। আর সেটাই উনি বলেছেন। তাই এটা হচ্ছে সব থেকে বড় টিপস আঁকার জন্য, এর উপর আর কিছু নেই, আর মানে হতেও পারেও না। এবার যেটা আরেকটা আমাকে এটা শুভাপা আমাকে ওই শুভাপালের পাঠিয়েছেন, আমি এটা পড়ে শোনাতে, যে আমার এত ভালো লেগেছে, এটা না পড়লে চলবে না। রঙের শ্রী ঠাকুর বলছেন, রঙের এমন সমাবেশ করে এমন সব ছবি আঁকা যায়, যেসব ছবি দেখলেই মানুষের মন অন্তর্মুখী হয়ে উঠবে। আশা, উদ্যম, ভরসা যাই সঞ্চারিত করতে চাই, তাই তৎক্ষণাৎ সঞ্চারিত করতে পারবো। এমন শব্দ, গন্ধ, রূপের সৃষ্টি করা অসম্ভব কিছু নয়। পুরো সাইন্টিফিক অ্যাকিউরেসি, বৈজ্ঞানিক যথার্থ নিয়ে আমরা এটা করতে পারি। শুনেছি যা কিছুরই একটা তরঙ্গ আছে, এই ওয়েভের আবার একটা স্পেসিফিক চেহারা আছে। রকমারি জিনিসের রকমারি ওয়েভের আবার একটা সম্পর্ক আছে। একজনের মেন্টাল ওয়েভের, মানসিক তরঙ্গের হয়তো ডেফিসিয়েন্সি আছে। শব্দ, গন্ধ, রূপের মাধ্যমে প্রয়োজনীয় ওয়েভ ইম্পার্ট করে আমরা হয়তো তার ওই মেন্টাল ডেফিসিয়েন্সি কিওর করতে পারি। শরীরের ব্যাধি, মনের ব্যাধি সারাবার ব্যাপারে গভীরতর শক্তি ও বোধের জাগরণে এগুলি কাজে লাগানো যেতে পারে। যেটা আমি প্রথমেই বললাম, থ্যাংক ইউ, ওটা আপনি দেখাচ্ছেন, আমি সেটা পড়লাম, দেখলাম যেটা পড়ে ভালো। তো এই যে যেটা আমি প্রথমেই বলছিলাম, অ্যাকচুয়ালি এটা পড়ার পরে আমি কিছুটা রিসার্চ করি। রিসার্চ আমরা সবাই আজকাল পড়ি, আর্ট থেরাপিস্টের কথা, উনি যেমন শুভামা মিউজিক থেরাপিস্টের কথা বললো। একটা ছোট্ট গল্প, মানে 2-3 মিনিটের জিনিস বলছি, একটা স্টোরি বলছি, এটা আপনারা অনেকে জানেন, শুনলেই বুঝতে পারবেন। একটা পরিবারে দুটো ভাই, একটা ভাই ভীষণ ভালো পড়াশোনা করে, আরেকটা ভাই কোনো ক্লাসে, তার 8 বছর বয়স, সে কিন্তু ক্লাসে মনোযোগ দেয় না। সে কিন্তু বারবার ক্লাসে ফেল করছে, পড়তে পারছে না, তার পড়তে অসুবিধা হচ্ছে, ক্লাসে তাকে বোর্ড দেখতে বলছে, সে পড়তে পারছে, রিডিং করতে বলছে, পড়তে পারছে না, তার গ্রেড খারাপ হচ্ছে, সে ফেল করছে। পরে জানা গেল যে সে ছেলেটির ডিসলেক্সিয়া আছে। ডিসলেক্সিয়া মানে হচ্ছে, যখন আমি অ্যানিমাল কথাটাকে 3 ভাবে লিখছি, অ্যামিনাল লিখছি, মানে একই শব্দটাকে অ্যানামিল লিখছি, অ্যানিমাল লিখছি, একই শব্দকে 3 রকম 4 রকম ভাবে লিখছি। এটা কারণ হচ্ছে আমি লেটার্সকে ঠিক করে রেকগনাইজ করতে পারছি না। অথচ ওই ছেলেটা এত বুদ্ধিমান, সে কিন্তু যা কিছু মানে ওর কাছে ওর জীবন, ওর কাছে যা কিছু পৃথিবীতে দেখছে, বুঝছে, ও কিন্তু সারা দিন দেওয়ালে পেন্টিং করছে, কাগজের মধ্যে এঁকে যাচ্ছে, সে রং তুলি দিয়ে আঙুল দিয়ে এঁকে যাচ্ছে। তাহলে তোর বুদ্ধি কম তা তো নয়।
ডিসলেক্সিয়া হচ্ছে একটা হেরিডিটারি ডিজিজ, জেনেটিক ডিসঅর্ডারের জন্য নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। সামান্য কথায় সিনেমাটাইতে বলেছে ব্রেনের একটা মেন্টাল তার কাটা, যেটাকে আমরা সমাজে বলি। কিন্তু তার থেকে তো কিছু, তাকে তো সারাতে হবে, তাই না? আমাদেরকে ঠাকুর কি বলেছেন, যে আমাদেরকে সবসময় উন্নতি মুখর থাকতে হবে, রাদার যেটাকে আমরা বলি যাজর মুখর, যে আমরা ভালোটা করছি যখন ভালোটা তো বলবো। সিনেমাটাতে এটাই দেখানো হয়েছে, আমি সিনেমারই গল্প বলছি, তারে জমিন পর, নিশ্চয়ই সবাই দেখেছেন। সেখানে কিন্তু যখন এই ছেলেটিকে হোস্টেলে পাঠিয়ে দেওয়া যায় কারেকশনের জন্য, যে না এ তো কিছুই পড়াশোনা করছে না, কেউ কিন্তু বুঝতে পারছে না ওর কন্ডিশনটা, কিন্তু তার যে স্যার নিকুম স্যার, যে ওদের আর্ট টিচার, সে আর্ট টিচার কিন্তু বুঝতে পারে যে ওর এই প্রবলেমটা আছে। সেই ছেলেটা এমন জায়গায় পৌঁছে যে সে যে একমাত্র যেটা মানে যে জিনিসটা ভালোবাসে সেটা পেন্টিং, পেন্টিং করাটাও সে বন্ধ করে দেয়, যে তাকে সমাজে কেউ তাকে ভালোবাসে না, কেউ তাকে পছন্দের মা বাবাও তাকে বুঝতে পারছে না। তখন এই নিপুণ স্যার তাকে পেন্টিংটা আবার শুরু করায় কিভাবে, সেটা কিন্তু সিনেমাটাই বুঝিয়েছে। নিয়ে এই সিনেমাটা যেটা দেখিয়েছে, যে একটা লাস্টে আর্টের কম্পিটিশন হয়, যেখানে এই ছেলেটি মনে যা কিছু তার ছিল সে কিন্তু আঁকে, সেটা একে এক্সপ্রেস করে। আর এই নিকুম স্যার এই ছেলেটিকে আঁকে সাবজেক্ট হিসাবে। ছেলেটি স্টুডেন্ট হচ্ছে ফার্স্ট প্রাইজ পেয়েছিল কম্পিটিশনে, টিচার পেয়েছিল সেকেন্ড প্রাইজ। এক্স্যাক্টলি যেটা করেছিলেন টিচার, সেটা হচ্ছে যে ছেলেটিকে ট্রিট করলেন, তার চিকিৎসা করলেন, তাকে কিওর করলেন, তার একাগ্রতাটা বাড়িয়ে, তাকে বুঝে যে তার মধ্যে কি কি আছে, কি কি ভাবে সাইন্টিফিক, যেটা ঠাকুর বলেছেন অ্যাকিউরেসি, সাইন্টিফিক অ্যাকিউরেসি, কি কি লাগবে, কি কি পদ্ধতিতে একে ঠিক করা যায়। কিন্তু ও কিন্তু পুরো সিনেমাটা যেটা দেখিয়েছে, ও কিন্তু পেন্টিং এর মধ্যে এক্সপ্রেস করতো। তাহলে পেন্টিং এর পাওয়ার কতটা আমরা এখান থেকে বুঝতে পারি, তাই না? আচ্ছা, আমার কতটা সময় আমি কিন্তু একদম খেয়াল রাখিনি, একটু যদি বলে দেন। আপনি বলুন মা, ভীষণ ভালো ঠিক লাগছে। আছে, আচ্ছা ঠিক আছে। এবার আমাদের মানে আঁকার পারপাস গুলো কি হয়। আমি কালকে আমার বেশ মন খারাপ ছিল। একটা হচ্ছে এখানে মেঘলা, তারপরে দেশে করোনা বেড়ে গেছে, যেতে পাচ্ছি না। আমি কিন্তু দেখলাম আমার বারবার আমাকে আঁকা টানছে। আমি কিন্তু ঘুরে ফিরে কাজ করতে করতে আমি একবার ভাবছি এবার 1 ঘন্টার জন্য বসি। এই যে আমার যে আঁকার ক্ষুধা, তৃষ্ণা তৃষ্ণা অনুরাগ, এটা কিন্তু আসছে কিসের থেকে? আমি একটা জায়গা খুঁজছি, একটা পরিস্থিতি খুঁজছি, একটা সিচুয়েশন খুঁজছি, যেখানে থাকলে আমার মন ভালো থাকে। আঁকার পারপাসটা অঙ্কন, আমি যে বিষয় আজকে বলতে এসেছি অঙ্কন, এটাই হচ্ছে তার পারপাস। যে আমরা যখন আঁকছি, আমাদের কিন্তু সব থেকে বড় যেটা যেটা প্রয়োজন, সেটা হচ্ছে একাগ্রতা। শ্রী ঠাকুর একাগ্রতার সম্বন্ধে কি বলছেন, যে একাগ্রতা মানে হচ্ছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন কথাটার মধ্যে কন, যে কথাটা কনটার মানে হচ্ছে উইথ, সহ, আর সেন্ট্রেশন পার্টটাতে রয়েছে সেন্টার, মানে কেন্দ্র সহ। যখন আমরা এই যে আমাদের যেটা মানে আজ্ঞা চক্র, যখন আমরা এখানটাতে এই যে থার্ড আই, যখন আমরা এখানে কনসেন্ট্রেট করি, মানে পুরো আমাদের যা কিছু মনের যা কিছু মানে সবকিছু ফোকাসটা আমরা এটার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি, তাই না? তখন আমরা আমাদের যেটা ঘটে সেটা হচ্ছে বেস অফ দ্য ব্রেনে এক্সাইটমেন্ট তৈরি হয়। শ্রী ঠাকুর বলছেন কি মজাদার ব্যাপার, দেখুন যখন এই ব্রেনের বেসে এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে, মস্তিষ্কের তলদেশে যখন আমাদের এক্সাইটমেন্ট সৃষ্টি হচ্ছে, তখন শ্রী ঠাকুর বোঝাচ্ছেন যে এখানে পাইনিয়াল গ্ল্যান্ড আছে। পিনিয়াল গ্ল্যান্ডে আমাদের এক্সাইটমেন্ট, আরো উদ্দীপনা সৃষ্টি হচ্ছে। আর যখন এটা সৃষ্টি হচ্ছে, মনের মধ্যে যা কিছু সাপ্রেসড রয়েছে, মানে যা কিছু আমাদের মধ্যে ঢুকে আছে, লুকিয়ে আছে, গেথে আছে, আমরা এটাকে চেপে রেখেছি, যাই ভাবে আপনি বুঝুন, রিপ্রেস সাপ্রেস করে রেখে দিয়েছি, হোল্ড ব্যাক করে রেখে দিয়েছি, সেগুলো আস্তে আস্তে সারফেসে আসে, আস্তে আস্তে বোধে আসছে। তাই যখন এগুলো বোধে আসছে, তখন কিন্তু আমার বোধ আসা মানে চেতনা জাগে, জানি আমি তো এখানটা ঠিক করা উচিত ছিল, আজকে তো আমার এই ঘটনাটাকে এইভাবে করতে, মানে কি আমি প্রবলেম সলভিং করছি, আমি ক্রিটিক্যাল সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছি, আমি ডিসিশন মেকিং এর চেষ্টা করছি। আশা করি এই শব্দগুলো আপনারা বুঝছেন। তো আমি মানে আমার কাছে ভাবটাই ইম্পর্টেন্ট, আমি অত ভাবছি না যে আমি বাংলা কি ইংরেজি ব্যবহার করছি, একটু চেষ্টা করবেন, ভাবটাই সব থেকে বড় কথা। তো এইগুলোতে কিন্তু হেল্প হচ্ছে আমার, এগুলোতে আমাকে সাহায্য করছে। আর যখনই আমরা সারফেসে এটা এনে, যখন আমি চেতনার মধ্যে দিয়ে, বোধের মধ্যে দিয়ে যখন আমরা এগুলো আসছে ফিলিং গুলো, তখন আমার মধ্যে কি আসছে,
আমি তখন মনে মনে ভাবছি আমি কি এমন কাজ করব, কি কি অ্যাক্টিভিটি করব, যখন আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো এই ভাবনাগুলো। সেই ভাবনাগুলো খুব সোজা ভাষায় বলছি, ঠাকুরই বলেছেন কমপ্লেক্সেস প্রবৃত্তি। এই যে আমার মন ভালো নেই, এই যে আজকে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, মন ভালো নেই, রাগ হচ্ছে, বিদ্বেষ, ক্লেশ, কত কিছু মানুষের জ্বালা যন্ত্রণা। আমার নিজের পিসুমশাই হসপিটালাইজড আছে ভিলাইতে, আপনারা সবাই প্রার্থনা করবেন। উনি কাল থেকে, এই যে আমার মন আমাদের সবারই পরিবারে কিছু না কিছু ঘটছে, এমন কিছু পরিবেশে আমাদের পারিপার্শ্বিক জীবনে ঘটছে, আমরা কি করতে পারি তার জন্য? এটাই ঠাকুর বলেছেন কনসেন্ট্রেশন, যেটা সম্ভব হচ্ছে আমাদের একাগ্রতা মেডিটেশনের মাধ্যমে। এই মেডিটেটিভ পাওয়ারটা কিন্তু আঁকার মধ্যে রয়েছে, চারুকলার মধ্যে রয়েছে। আমরা কিন্তু সেই মুহূর্তে ওই যে আমি যে ফ্রিকোয়েন্সি, ঠাকুর যেটা বলেছেন ওই ওয়েভস গুলোর কিন্তু সৃষ্টি হচ্ছে, সেইগুলো কিন্তু ম্যানিপুলেশন হচ্ছে, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। তাই আমাদেরকে সে একাগ্রতাটা আনতে হবে আমাদের জীবনে, যে কিভাবে করব। আমি আঁকার মধ্যে পাই, নামের মধ্যে পাই, আমি আমার বাগানে গেলে পাই, আমি এইগুলোতে আমাকে আমার মনের মধ্যে চেতনা জায়গা, এইগুলোতে আমার অস্তিত্ব আমাকে বোঝায় যে আমার আমার একটা এক্সিস্টেন্স আছে, আমার একটা কনসিয়েন্স আছে, আমার বৃদ্ধি আমাকে আমাকে সাহায্য করছে যে আমি আগামী দিনের জন্য ভাবি, কিছুক্ষণের পরের জন্য ভাবি। সেটা আমাদের আমি আমি খুঁজে পাই আঁকার মধ্যে। আমি যখন আঁকছি, আমি যখন ড্রয়িং, পেন্টিং, স্কেচ, আমি যখন কাঠের পুতুলে আঁকছি, ব্যাগের মধ্যে কিছু আঁকছি, কি আমি নখে আঁকছি, ঘটনাটা হচ্ছে এটাই যে আমি কিন্তু বাঁচতে চাই, আমি ভালো থাকতে চাই, আনন্দে থাকতে চাই, তাই না? আমরা সবাই কিন্তু সেভাবে থাকতে চাই। আর সেটার জন্যই কিন্তু চারুকলার প্রয়োজন, যে আমরা প্রতিটা সৃষ্টির মধ্যে যা কিছুর মধ্যে আছে তাকে আমরা তার সাথে যাতে ম্যাচ করে চলি, মানে যাতে আমরা তার প্রতিটা জিনিস বুঝতে পারি, তার মধ্যেই থাকে আমরা, যাতে আমাদের আসল জীবনের নির্যাসটা কি, নির্যাসটা তো এটাই নেওয়া, আমাদের যা কিছু অ্যাক্টিভিটিস এর মধ্যে, যা কিছু অনুশীলন, যা কিছু আমরা সারাদিন যা কিছু করছি, তার মধ্যে থেকে মেইন নির্যাসটা হচ্ছে যে আমি খুশি থাকি। আমি যদি খুশি থাকি, আমি তখন বাকিদের খুশির জন্যও চেষ্টা করব। আর এই চারুকলায় কিন্তু এটা পারে করতে, আমাদেরকে কিছুটা সময় এইটা আনন্দ দেয়। আবার আমার মতন যারা যারা আর্টিস্ট, আমার কাছে আমি যদি আজকের দিনে না আঁকি, আমি কিন্তু কালকের দিনটা কেমন যাবে আমি গ্যারেন্টি দিতে পারি না। তা আমার কিন্তু প্রতিদিন আমার টেবিল চেয়ার, যেটা আমার যেমন আমি শ্রী বর্ডার এক জায়গায় পড়ছিলাম যে নামের সময় একটা জায়গা ফিক্স, এটাও একটা টিপ হিসেবে আপনারা নেবেন যারা আঁকেন, যে জায়গার পরিবর্তন করবেন। যেমন নামের সময় যেমন একটা জায়গা স্থির থাকা উচিত, আমরা তো অনেক সময় অনেক জায়গায় করি, কিন্তু একটা জায়গায় যদি স্থির থাকে কিন্তু সেটা আরো ভালোভাবে হয়। তা আমি কিন্তু অপেক্ষা করি কখন আমার টেবিলে চেয়ারে গিয়ে বসবো, সবকিছুর মধ্যেও, কাজের ফাঁকেও রাত্রেবেলা হয়ে গেলে আমি কিছুটা সময় আঁকি। আমাকে তখন মনে হয় আমি পৃথিবীর সাথে যুক্ত হলাম। তার আগে কিন্তু ঘটলো না, হলো না, হয়ে যাচ্ছে, করে যাচ্ছি, পাচ্ছি, হ্যাঁ হচ্ছে। কিন্তু ঠাকুরে আমি যেটা মনে করি, করো হও পাও, তো এটাই আমাকে যেমন এখানে কিছুজন লিখলেন যে খুব ভালো এঁকেছেন, কি ওয়াও, এটা কিন্তু আমার প্রাপ্য। আমি ডিমান্ড করছি না, আমি বলছি যে হ্যাঁ আমি চেষ্টা করেছি, তাই তো আপনি লিখলেন, তাই তো আপনি বললেন যে খুব এত সুন্দর। আমাদের স্বস্তিকা বর্ধন মা একটা গান গাইছিলেন, আমি সঙ্গে সঙ্গে লিখে রাখলাম, তোমারই সাধনায় যেন রতি হই। এটাই সাধনা আমাদের, যে আমরা যে যা চারুকলার মধ্যে ইনভলভ, আমাদের কিন্তু এটা ধার্মিক ভাবে প্রয়োজন। ধর্ম ধর্ম বলতে ঠাকুর কি বোঝাচ্ছেন, যে মানে সচ্চিদানন্দ ঠাকুর যেটা বোঝাচ্ছে যে মানুষের মানে সচ্চিদানন্দ প্রতীকী হচ্ছে মানুষ, সৎ, অস্তিত্ব, চিত, চেতনা, আনন্দ, বৃদ্ধি। এই তিনটেকে যদি আমি ভালো করে আরো বাড়াতে চাই, এটাকে যদি আরো সুন্দর করে, আরো যদি এক্সাইটেড করতে চাই, আরো ফুলফিল করতে চাই, নারিশ করতে চাই, যা যা আমাকে করতে হবে, যা যা অ্যাক্টিভিটিস, যা যা আমাকে করতে হবে অনুষ্ঠিত যেভাবেই, এটাই হচ্ছে আমাদের ধর্ম। আর এটাই হচ্ছে মানে রিলিজিয়াসনেস আমাদের। তার মধ্যে তো নিশ্চয়ই সাধনা পড়বে, বিহিত সাধনা, তাই না? এই জন্যই আমরা নাম করি, ইষ্টবৃত্তি করি, আমরা সারা দিন চেষ্টা করি সদাচারে চলতে, আমরা সৎসৈনী ফলক চলার চেষ্টা করি, যা যা আমরা সকালবেলাতে সেলফ সাজেশন যেটাকে বলি, অটো সাজেশন যেটাকে বলি, শতনুজ্ঞা, এই ধারাবাহিকতার মধ্যে কিন্তু আমাদের চারুকলার মধ্যে যারা যারা আমরা করছি, সবাই করছি কোনো রকমে। যে আমি তো আজকে চারুকলা নিয়ে বলা হচ্ছে, চারুকলা মানে যারা ধরে ক্রাফট পিপল, কেউ সেলাই করে, কি সবকিছু কিন্তু পরে আমাদের সাধনার মধ্যে। এটা কিন্তু আমাদের ধার্মিক একটা কাজ, যে আমি ভালো থাকছি, আমি নিজেকে সুযোগ দিচ্ছি যে আমি রিফ্লেক্ট ব্যাক করি, আমার মধ্যে সেই এক্সপ্রেশনটা আসুক, বোধ শক্তিটা আসুক। আরেকটা কথা বলতে চাই যে
এটা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। বাচ্চা যখন আঁকবে, যখন ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের বাড়িতে আঁকবে, আঁকার দিকে নজর রাখবেন। আঁকার মধ্যে কিন্তু সে অনেক কিছু বলে। আমি পার্সোনালি ব্ল্যাক এন্ড হোয়াইট পছন্দ করি না, আঁকা স্কেচ না হলে কোনো একটা ইমেজ যদি আমি রিপিটেটিভলি ব্ল্যাক এন্ড হোয়াইটের দিকে আমার মন যাচ্ছে, তাহলে সেই বাচ্চাটাকে আমাদের চিনতে হবে তার বৈশিষ্ট্য কি। প্রত্যেক ঠাকুরজন বলেছেন প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য আছে, মানে আমাদের ইনবর্ন, যেটা আমরা নিয়ে জন্মেছি, জন্মগত বৈশিষ্ট্য, আমাদের জন্মগত ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, যোগ্যতা রয়েছে। তাই সেই প্রত্যেক বাচ্চার মধ্যে সে ব্ল্যাক এন্ড হোয়াইট, সে রঙিন করছে কিনা, সে কি রং ব্যবহার করছে বেশি, সে কি আঁকতে বেশি ভালোবাসে, দেখবেন অনেকটা কিন্তু ভবিষ্যতের ইঙ্গিত আপনাকে দিচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি একটা কথা বললাম যে আমরা আমাদের সাধারণত এই সিনেমাটা যদি আপনারা না দেখে থাকেন, তারে জমিন পর, আমি তো সিনেমা দেখতে ভীষণ ভালোবাসি, সিনেমাটাও কিন্তু চারুকলার মধ্যে পড়ে এই ফিল্ম মেকিংটা। এবার কথাটা হচ্ছে যে সিনেমাটা দেখবেন কেন, আমি কথা বলছি যে এই সিনেমাটা ফ্যামিলি সিনেমা, সকলে দেখেছেন হয়তো, যারা দেখেনি দেখে নেবেন। যে আমরা মানে ছোট থেকে যা যা অনুভূতি করি সেটা কিভাবে এক্সপ্রেস করছে কিন্তু ছোট্ট বয়স থেকে কিন্তু বাচ্চা দেখিয়ে দেয়, বুঝিয়ে দেবে আপনাকে ভবিষ্যতে কি হবে, কি রকম দিকে চলছে, কোন দিকে তার মন, সে কি করতে পারে, ইঞ্জিনিয়ার। মানে আমি একটা মনের কথা বলছি, আমি আমার ভাইকে দেখতাম গাড়ি টাড়ি খুলে টুলে আবার লাগাতো, আমি কিন্তু আমার সেখানে পুতুল। এটা আমরা সায়েন্সেও দেখেছি, এটা কিন্তু সাইন্টিফিক একটা সার্ভে করে দেখা গেছে যে মেয়েরা মেয়েদের বৈশিষ্ট্যটা সবাই জানে। ঠাকুরের কথাও তো আমরা, মানে ঠাকুরের থেকে বড় তো ইউনিভার্সিটি কিছু নেই, উনি ফিলোসফার, সাইকিয়াট্রিস্ট, ডক্টর, সবকিছু তো ঠাকুরই বলেছেন যে মেয়ে ছেলের বৈশিষ্ট্য আছে। কিন্তু লক্ষ্য রাখবেন কার কি পছন্দ, কে কি বৈশিষ্ট্য ভাবে কি করতে চাইছে, এটা অনেকটা ম্যাটার করে, অনেকটা না পুরোটাই ম্যাটার করে। তাই আমরা যেন তাদেরকে একটু সাহায্য করি, তাদেরকে বলে দিই, যদি কারোর মানে এই নানান রকম কলার মধ্যে যদি কারোর ধরনের ইন্টারেস্ট থাকে, তাকে যেন আমরা একটু এগিয়ে দিই। যত বাচ্চা এর মধ্যে ইনভলভ থাকবে, ছোট ছোট ছেলেমেয়েরা ইনভলভ থাকবে, বড়রা ইনভলভ থাকবে, যে কেউ ইনভলভ থাকুক, তারা কিন্তু দেখবেন কিছু জিনিস খুব কমন হবে, কাইন্ড হয়, কম্প্যাশনেট হয়, সাহায্য ক্ষমতা বেশি হয়, মিষ্টভাষী হয়, অন্যের কষ্ট বোঝে, সহানুভূতি সম্পন্ন দায়িত্ব জ্ঞান তাদের থাকে। অটোমেটিক্যালি যেটা ঠাকুর বলেন যে সার্ভিং জিল, তোমার চাইবার আগে কিন্তু আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তোমার কি লাগবে, হবে, হতেই হবে। কেন সে তো কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে আছে, যেখানে যেখানে সে ওই যে বললাম নিজেকে ম্যানেজ করছে। নিজেকে যখন আমরা ম্যানেজ করবো তখনই না আমাদের প্রবৃত্তি ম্যানেজ হবে, তখনই না কমপ্লেক্স গুলোকে আমরা ম্যানেজ করতে পারছি। আর যখন এগুলো ম্যানেজ হবে, ভালো বাঁচতে পারবো বাকিদের, তখনই অনেক লোক আমাদের কাছে আসবে, না তো তার আগে আসবে না। যতক্ষণ না আমি নিজেকে চিনতে পারবো ততক্ষণ আমি অন্যদের চিনতে পারবো না। আর সংহতি তখনই পসিবল, সলিডারিটি তখনই পসিবল, যখন বাকি লোক আমার সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন। আর তাদের ধান্দাই হবে আমার থেকে ভালোটা কি পাচ্ছে, আর আমার সেটাই ধান্দা হবে। আমি একদম ওই ভাষায় ব্যবহার করছি, মানুষের ধান্দা এটাই হওয়া উচিত, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। আমার ভালো, তোমার ভালো, তোমার ভালো বলেই আমার ভালো হচ্ছে, আমার ভালো বলেই তোমার ভালো হচ্ছে। তা আমরা যদি ভালো থাকি তাহলে সবাই ভালো থাকবো। আর সেখানেই হচ্ছে সংহতি, নয়তো তার আগে একটা সমাজ গড়া সম্ভব নয়। আর যদি ভালো সমাজ যদি গড়তে হয়, তখনই কিন্তু সেই সমাজকে আমরা বোঝাতে পারবো বিহিত দীক্ষা, বিহিত শিক্ষা, বিহিত বিবাহ। তো তার আগে তারা বুঝতে পারবে না। তার আগে তাদেরকে আমাদের মতন করে আমরা কি চিনতে চেষ্টা করব। প্রত্যেকে প্রত্যেকের বৈশিষ্ট্য নেই, কিন্তু তার জন্য কিছু জিনিস আমাদের করতে হবে। তার মধ্যে কিন্তু এই চারুকলার মধ্যে যা কিছু অন্তর্ভুক্ত, যা কিছু শ্রেণী উনি বললেন, যেগুলো যেগুলো রয়েছে সেগুলো যেন আমরা করে থাকি। আরো কিছু সময় আছে, আমাকে তাহলে বলতে পারেন, আমি বুঝতে পারছি না, বলে যাচ্ছি তো কন্টিনিউয়াসলি। আচ্ছা, যেটা আমি না পড়লেই নয়, অনেকেই, আমি যেটা প্রথমেই বললাম যে আহ, জীবন বর্ধন, জীবন বর্ধন এই যে চারুকলা সাবজেক্টটা ধরে নিন, এবার তার সাথে যদি উপার্জনটা হয় কত ভালো হয় না। যেটা বললেন শুভম, আমি এটা নারীর নীতিতে এই বাণীটা থেকেই পড়ে দিচ্ছি, শিল্পব্রত বাণী, এটা হচ্ছে 46 নম্বর বাণীটা, আমার নারীর নীতিতে এটা। আমার মনে, শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমার মনে হয় ব্রতের ভিতর এই ব্রতটির অনুষ্ঠান করা প্রত্যেক মেয়েরই অবশ্য কর্তব্য, সেটি হইতেছে শিল্পব্রত। এমন কিছু অভ্যাস করাই চাই, যাহা খাটাইয়া অন্তত পক্ষে তুমি নিজে অশক্ত হইলে তোমার স্বামী, সন্তান, সন্ততি ইত্যাদি পেটের ভাত, পরনের কাপড় আর অবশ্য প্রয়োজনীয় যাহা কিছু সংস্থান করিতে পারো। তোমার অবস্থায় যদি অন্টন নাও থাকে, তথাপি তোমার কিছু উপার্জন সংসারকে উপটৌকন স্বরূপ দেওয়াই উচিত।
ইহাতে আত্মপ্রসাদ লাভ করিবে। অবশ্যই আমি তো মনে করি যে আমাদের উল্লাস আত্মপ্রসাদ তো অনেক বড়, এই যারা আমরা শিল্পের মধ্যে থাকি। অন্যের গলগ্রহী হইবার ভয় থাকিবে না, তাচ্ছিল্যের পাত্রী হইবে না, আদর ও সম্মান অটুট থাকিবে। শিল্প বলিতে কিন্তু শ্রমশিল্প। আর এইটি বাদ দিয়া লক্ষ্মী ব্রত সম্ভব কিনা জানি না। কি বলবো, আমার তো আর কিছু বলার নেই, ঠাকুরই বলছেন। তা আমরা যারা ধরে নিন এই যে প্যান্ডেমিকের সময়, যেটা আমি পার্সোনালি চেক করলাম, অনেক কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, বিজনেস কিন্তু বন্ধ হয়ে গেছে। যারা এই শিল্প করার মধ্যে যুক্ত হয়েছেন তাদের কিন্তু অর্ডার, সাপ্লাই কিচ্ছু বন্ধ হয়নি। আমি নিজে, আমার তো মনে হয় গত বছর প্যান্ডেমিকে যখন স্টার্ট হয়েছে এখন অনেক এঁকেছি, মানে এত এঁকেছি বোধহয় ওই যে নিজের মন ঠিক রাখার জন্য এঁকেছি, ভালো লাগছে না বাইরের জগৎ যেটা ঘটছে আরো এঁকেছি। তো আমি দেখলাম যে মানুষ কিন্তু বাড়ি সাজাতে বা সাজতে গুছতে, জামা কাপড় মানে পরিধান, আমি যেটা বলতে সাজসজ্জা কিছুই কিন্তু যারা হাতে করে যারা এইসব যোগান দেয়, এইসব মানে এইসব জায়গায়, তাদের কিন্তু কোনো থামেনি সেরকম ভাবে, তারা কিন্তু এগিয়ে গেছে। তাই আমার আমার তো বিশেষভাবে মনে হয় শ্রী ঠাকুরের এই বাণীটির দিকে আমাদের মেয়েদের স্পেশালি নজর দেওয়া উচিত, যে আমরা যদি কিছু একটা মানে শিল্পের মধ্যে ঢুকি, চেষ্টা করি, তাহলে কিন্তু মনে হয় যে সাইকোলজির কথা আছে না, ট্রায়াল এন্ড এরর, সময় লাগবে, একদিনে হবে না। এই জন্য ঠাকুর তো বারবার বলছেন করো হও পাও, তখনই সম্ভব, না তো সম্ভব হবে না, তাই না? তা আমরা কিন্তু করতে করতে অনেকটা মানে যেটাকে বলে, আমি আমি এবার একটা একটা ডিফারেন্স আছে এর মধ্যে, এটা ক্লিয়ার করে দেওয়া উচিত। স্কিল আর ট্যালেন্ট, অনেকের মধ্যে একটা ধারণা আছে যে আমি আঁকতে পারি কিন্তু আমি ট্যালেন্টেড নই। এটা 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 কিছুটা হলো ওই যে মানে বৈশিষ্ট্য হিসেবে, মানে যার যার যেটা ক্যাপাসিটি রয়েছে, ক্যাপাবিলিটি রয়েছে, সেভাবে করা যায়। কিন্তু অবশ্যই ভাবে এটা দেখতে হবে যে আমি স্কিলটা, আমার যেটা আঁকার ক্ষমতা, সেটা আমি কতটা প্র্যাকটিস করছি। কিন্তু প্র্যাকটিস 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 এছাড়া সম্ভব না। প্র্যাকটিস করছি বলেই আগামী দিনটা ভালো থাকবে, ভালো করব, আরো চেষ্টা করব, সেই প্রসেসের মধ্যে কিন্তু পড়ে যায়। এই সুন্দর যে ট্র্যাপই বলবো, এই ট্র্যাপটা হচ্ছে সৃষ্টির ট্র্যাপ, ক্রিয়েটিভিটি ট্র্যাপ। এই ট্র্যাপের মধ্যে পড়ে থাকলে কিন্তু মানে ইম্পসিবল বলে কিন্তু কিছু হবে না, এরকম কিছু নেই। আমি কোনোদিন ভাবিনি যে আমি নখের ওপরে আঁকবো। বিশ্বাস করুন, যখন আমি বাহারেনে এসেছি তখন আমার স্বামী চলে গেল অফিসে, আমার বাচ্চা তখন ছোট ছোট চলে গেল, আমি বাড়ির কাজ করবো। আমাদের এখানে এদেশে তো, আমাদের এখানে কাজের লোক সেভাবে তো রাখে না, আমাদের বেশি কিছু কাজ করতে হয় না, কিন্তু যথেষ্ট ঘরটার পরিষ্কার থাকে, একদিন পর পর ঝাড়ু মোছা করলেও হয়, সকালে একবার করলে পরে করতে হয় না। আমরা কিন্তু সমস্ত কাজ নিজেরাই করি, হাজবেন্ড ওয়াইফ মিলিয়ে। কিন্তু তারপরেও তো সময় বেঁচে যায়, তাই না? সময় বেঁচে যাওয়ার পর আমার মনে হতো আমি কি করব, এই করেই কিন্তু একটা উৎসাহর সাথে, ওই যে একটা যে ঠাকুর বলেছেন ইনকুইজিটিভনেস, একটা যে কি করে কি করা যায়, ওখান থেকেই কিন্তু আমার নেল আর্ট স্টার্ট হয়। নেল আর্ট করতে করতে আমি অনেক কম্পিটিশন জিতি বিদেশে, আমাকে বাইরে চাকরিরও অফার দেয়, কিন্তু আমাদের তো সেরকম ভাবে মানে কি করে বলবো, আমার এখানে হাজবেন্ডের কাজ, আমার সেরকম ভাবে জীবনের উদ্দেশ্যটাও ছিল না যে আমি এটা নিয়ে চাকরি করব, এটা নিয়ে আমি কারোর জন্য গিয়ে কোথাও কাজ করব, এটা নিয়ে বিজনেস করব না, এটা তো আনন্দ পাই বলে আমি লোকে আঁকি। কিন্তু যখন আমি দেখলাম যে না, লোকে এখানকার এখানে ম্যাগাজিন বলুন, পেপার পাবলিশিং হাউস আমার ইন্টারভিউ নিয়েছে, টিভি চ্যানেল নিয়েছে, আমার কাছে কিন্তু সেখানে থেমে যাওয়ার কোনো ব্যাপার না, মানে কি আমার আরো করতে হবে, মানে আমার কাছে লোকের এক্সপেক্ট করে। এইটাই দরকার, যে আমি করছি কেন, যদি এটার কারণটা খুঁজে পাই তখন কিন্তু করতে আরো ইজি হবে। যে আমার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে মানুষ আরো নতুন কিছু দেখতে চায়, তাহলে আমি নিজেকে কিভাবে সজাগ করব, নিজেকে কি করে জানবো, তখন আরো দেখলাম, পড়ছি, জানছি, আচ্ছা এটা কি করে হয়। আমি কিন্তু পুরোপুরি সেলফ টট। ওইটাও যেটা আমি প্রথমে সার্টিফিকেটটা দেখালাম, ওটা জাস্ট আমার একটা পড়তে হতো, ওখান থেকে স্কুলে এক্সাম দিতে বলেছিল তাই, তারপরে কিন্তু পুরোটাই নিজেকেই শিখতে হয়েছে। তাই এইভাবেই এগোনো। তারপরে নানান রকম ভাবে সংসারে কাজের মধ্যে ঢুকে গেলাম, নখের আঁকাটাও বন্ধ হয়ে গেল। তারপরে আমি মনে মনে ভাবলাম যে নখে যখন আঁকি, ওটা তো দুদিন পরে তুলেই দিতে হয়, ওটা তো পার্মানেন্ট থাকে না, এতটা পরিশ্রম করলাম। তখন আমার শুরু হলো প্রপার আর্টিস্ট যেটাকে বলতে বোঝায়, যে ক্যানভাস, পেপার, এটা আঁকা। কিন্তু এটাও প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, করো হও পাও। এই যা কিছু আপনারা দেখছেন, এটাই আমার প্রাপ্য যে আজকে আমি আপনাদেরকে দেখাতে পারলাম, সেই পরিস্থিতির মধ্যে সেই রকম একটা জায়গাতে থাকলাম যে না, এতগুলো আঁকা এঁকেছি, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটাই এটাই বলতে চাইছি। তো
আর কিছু যদি আপনাদের যদি মনে হয় যে কিছু জানার থাকতে পারে বা কিছু আমাকে বলতে পারেন, জানাতে পারেন, আমি বলতে পারি। আমার এখানে কিন্তু প্রার্থনার সময় হয়ে গেছে। এখানে 6টা, তো 6টা 15তে প্রার্থনা হয়। একটু যদি বলেন আপনাদের কিছু যদি প্রশ্ন থাকে। মা, প্রশ্ন এসেছে দুটো। বলুন। প্রথম প্রশ্নটা হলো, জীবন্ত আদর্শের ইচ্ছা পূরণ ছাড়া চারুকলায় কি জীবন বর্ধন সম্ভব? আরেকবার বলুন, আমি তো প্রশ্নটাই বুঝতে পারলাম না। জীবন্ত আদর্শের ইচ্ছা পূরণ ছাড়া চারুকলায় কি হুম। জীবন বর্ধন সম্ভব? না, একদম না, সম্ভব নয়। কারণ হচ্ছে, এই যে আমি যখন আঁকছি আমার মনে হলো না, মানে এটা এখানে যারা আছেন তারা শুভামাও কথা বলেছেন, উনি ওনারটা বলতে পারেন। মানে যেটা আমি প্রশ্নতে বুঝতে পারলাম যে জীবন্ত আদর্শকে নিয়েই তো আমরা করছি। মানে আমার জীবন্ত আদর্শ কে? আমার শ্রী শ্রী ঠাকুর। বা আমার জীবন্ত আদর্শ হচ্ছে আমার পরিবেশ, আমার পারিপার্শ্বিক, আমার অস্তিত্ব, আমার সাথে যা যা ঘটছে সবটাই কিন্তু তাই। তার থেকেই কিন্তু অনুপ্রেরণা পাওয়া, তার থেকেই কিন্তু আমার চলা বলা করা, আমার চলন, আমার মানে আমার চলন তার চলনের সাথে স্পর্শ বলেই তো আমি চলতে পারছি। তা আমার মনে হয় যা কিছু আমরা চারুকলার মধ্যে যা কিছু ইনভলভমেন্টটা রয়েছে সেটা ঘটছেই কিন্তু। এটা শুনতে একটুখানি অন্যরকম লাগবে। যা কিছু করছি তার তো ইচ্ছার, তার সে তো আমাকে দিয়ে করিয়ে দিচ্ছেন। আমি একদম স্ট্রেট কথা বলছি। এই যে আমি করতে পারছি, আমি আঁকতে পারছি। ওই আগে স্বস্তিকা বর্ধমান গাইলে শুভামা পাল, উনি শুনেছি অনেক কিছু, আমি তো ওনার ফটোগ্রাফি দেখেছি কি করে অনেক ছবি টবি তোলেন। এগুলো কিন্তু সম্ভব যখন কিন্তু আমরা আদর্শ অনুপ্রাণিত হয়। তার তার মানে তো মনে হয় না আমার সম্ভব, অন্তত আমার ক্ষেত্রে। এটা একটু শুনতেও মানে আমার কিন্তু আঁকা হয়ে যাওয়ার পর আমি কিন্তু ঠাকুরের ছবির সামনে এসে দেখাই, ঠাকুর তো দেখছেনই, ঠাকুর তো দেখছেনই। আমি কিন্তু চেষ্টা করি, আমার আঁকাটা কমপ্লিট হয়ে গেছে, আমার কিন্তু হয়ে গেছে। তারপরে ফটো টটো তুললাম, সবকিছু করলাম, পোস্ট করলাম। তো আলটিমেটলি যেটা যখন শুরু হয়, যখন সোর্সটা হয় আঁকার, কিছুটা তো মানে হ্যাঁ আমার নিজের ইচ্ছাতে আমি আঁকছি, আমি পারি আঁকতে। কিন্তু অনুপ্রেরণা বা আমার যে শক্তিটা, আমার যে ইচ্ছাটা, আমার যে আসক্তি অনুরাগ, যে ইন্টারেস্টটা, যে স্বার্থটা কিন্তু ওনাকে ধরেই, বা আমি কি করে খুশি করতে পারি তাকে। আমি আমি তো খুশি হলাম, কিন্তু সত্যি কি এটা সেরকম ভাবে কিছু ঘটলো, হলো, তৈরি হলো? এবার কিন্তু আমায় যেতে হবে, আমার এখানে প্রার্থনার সময় হয়েছে, কিছু মনে করবেন না আপনারা। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে শুভামা কি কিছু অ্যাড্রেস করতে চান? মা, একটা কোয়েশ্চেন ছিল, শুধুমাত্র নিজের আনন্দের জন্য আমরা যে শিল্পগুলো করি, তো সেটা কি কোনো সময় আমাদের মধ্যে ডিপ্রেশন আনতে পারে? কারণ সেটা যদি কোনো রেকগনিশন না পায় বা কেউ হ্যাঁ, এটা ক্রিটিসাইজ হয়। আমি একদম একদম স্ট্রেট আনসার দিচ্ছি। আমি একদম স্ট্রেট আনসার দিচ্ছি। আমি যখন যখন আমার মানে আমি প্রথমবার যখন জীবনে এক্সিবিশনে যাই, আমার প্রথম মানে হয়েছিল যে আমার আঁকাটা একটা এমন জায়গায় রাখা হয়েছিল এখানে কিন্তু বেশি লোক আসছিল না। এখানেই হয়েছিল প্রথম এক্সিবিশনটা, যে আমি যেখানে থাকি। এমন জায়গায় রাখা হয়েছে, লাইটও ঠিক নেই, দেখাও যাচ্ছে না, মানুষও বেশি আসছে না। সেটা পরে পরবর্তীতে একটু চেঞ্জ হয়েছিল, সেটা পরে আসছি। আমার কিছুক্ষণ মনে হলো যে আমি আঁকলাম, কেউ তো দেখলোই না, কেউ তো এলোও না, বললোও না কিছু, এটা কি হলো মানে। তারপরে আমি তখন দেখলাম যে ওরা লাইটের ব্যবস্থা করলো বলার পর, তারপরে মানুষজন এলো। অবশ্যই মনে মন খারাপের একটা ব্যাপার থাকে, যে আমি যখন এটা তৈরি করলাম, এটা যখন বানালাম, এটা যখন কেউ দেখছে না, এটার সামনে প্রশংসা করছে না, তার মানে কি? আমি কি খুঁজছি? আমি তো খুঁজছি যে আমাকে খুব আনন্দ দিচ্ছে কিনা কিছু ভালো কথা বলে। মানে ওটাই হচ্ছে মেন কথা, যে আগামীকাল আমি আরেকটা যখন আঁকবো তার জন্য কি কিছু খোরাক পেলাম? কিছু কি আমার কাছে সেটা বানাবার জন্য কি কোনো রকম এনকারেজমেন্ট পেলাম? তো সেটা তো ঘটেই। আবার অনেকে দেখুন, ডিপেন্ড করে কি অবজেক্টিভ। আমি কোনোদিন যে এক্সিবিট করব বা আঁকা প্রফেশনালি কখনো যে সেল করব, এই আইডিয়া তো আমি কোনোদিন আঁকিনি। হয়তো নেল আর্টও করতাম না, পুতুলও করতাম না, ব্যাগও করতাম না। এই এত কিছু তাহলে একই রকম আঁকতাম, যেটা এখনকার দিনে গ্যালারি আর্টিস্টরা করে। তারা একটা পার্টিকুলার
শ্রেণীতেই আঁকে, সেটা তাদের ব্যাপার, তারা ফাইন আর্টের গ্রাজুয়েটস, তারা ওটা নিয়ে তাদের জীবিকা সবকিছু। তা ডিপেন্ড করছে কার কি উদ্দেশ্য। যদি উদ্দেশ্যটা থাকে যে আমি নতুন কিছু সৃষ্টি করলাম, একটা জিনিস তৈরি করলাম, তখন কিন্তু আনন্দটা একটু তো কমবে না। যে আমি তখন আনন্দ পাচ্ছি, কিন্তু হ্যাঁ, আনন্দটা শেয়ার করতে পারলে তো সব থেকে ভালো হয়, যে আরেকজনের সাথে শেয়ার করলাম, সে একটু ডিসকাস করলাম, বললাম। কিন্তু প্রশংসা পাওয়া বা এটাতে রেকগনিশন পাওয়াটা টোটালি ডিপেন্ড করছে যে আমি কতটা ইনপুট দিচ্ছি। 100 বার যেই মানুষটা ইনপুট দেয়, যে অনেস্টলি কাজ করে, যে তার প্রাণ মন তার স্কিল দিয়ে ঠিক মেটেরিয়াল ব্যবহার করেছে, ঠিক মিডিয়াম ব্যবহার করেছে, ঠিকভাবে কেমিক্যাল, ওটাই তো একটা মানে যখন আমরা অ্যাক্রিলিক নিয়ে কাজ করি, কি অয়েল, আমি তো অয়েল পেন্সিল ব্যবহার করি না, কারণ আমার স্মেলের প্রবলেম আছে, বাড়িতে একটা পেট রয়েছে। তো যেটা ঘটে সেটা হচ্ছে যে আমরা কি নিয়ে কাজ করছি, আমরা তো একটা কেমিক্যাল সাবস্ট্যান্স নিয়ে কাজ করছি, তার কেমিক্যাল প্রপার্টি জানতে হবে। সেই প্রপার্টির মানে ওটা জানার পর তখন আমরা চেষ্টা করবো জানার যে তার যখন আমরা মিশ্রণ করি, কি মিডিয়ামে কতটা ঘষা দরকার, কোনটাতে শেডিং দরকার, কোনটাতে ব্লেন্ডিং দরকার। তো যখন এইগুলো আমরা করছি, তখন কিন্তু একটা বিশাল যোগ্যই বলবো, মানে যখন এখন ভাবি এক একটা যখন পেন্টিং শেষ হয়, একটা কি বিরাট কাজ হয়, তখন কিন্তু রেকগনিশন কথা কি ভেবে আঁকছি, একবারও ভেবে আঁকছি না। তখন আঁকছি যে এটা খুব ব্রিলিয়েন্টলি, খুব ভালো করে যেন খুব সুন্দর করে শেষ করতে পারি। আর যারা মন দিয়ে কাজ করে, ওই যে ঠাকুর বলেছেন, বারবার রিপিট করছি, করো হাও পাও, পাবেই পাবে, হবেই হবে। মানে অন্য কোনো, ওই যে সুভামা বললেন যে অটোমেটিক্যালি তারাই ধাওয়া করে, অর্থ মান যশ সবটাই ধাওয়া করে তখন। আমার এখন মানে আমি যা কিছু আঁকি, অনেকেই এখানে আমাকে ফেসবুকে হয়তো ফলো করেন, দেখেন হয়তো, আমি কিন্তু মানে কোনোদিন হয়তো একটা উডেন প্লেট বানাচ্ছি, কোনো একটা উডেন ডলে আঁকছি, কোনো একটা ব্যাগ আঁকছি, কোনো একটা সুন্দর কানের দুল, একটা হার করছি, কোনো একটা একটা ল্যান্ডস্কেপ করছি। তা আমি কি মানে ওই মানে ভেবে করছি যে এটা বিক্রি হবে, এটা রেকগনিশন পাবে? এক ফোঁটা না। আজকেই সকালে একটা প্লেট আঁকছিলাম, বাগানে গিয়ে কিছু ছবি তুললাম, দেখলাম ফুলের সাথে ফুলের রংটা মিশছে, মানে একটা রিয়েল ফ্লাওয়ার দেখে ওই যে বাস্তবের সাথে আঁকা ম্যাচ করে করছি। তো এবার যখন একটা ডিসপ্লে করছি কোথাও গিয়ে, যখন লোকের পছন্দ হচ্ছে, সে যখন বলছে এটা আমি কিনতে চাই, তখন অফকোর্স আনন্দটা কি হলো, যে গ্রহণযোগ্য হয়েছে আমার আঁকাটা, গ্রহণযোগ্য হয়েছে, আমি যে স্কিলটা, যে এফর্টটা দিলাম, যে প্রফেশনালিজম, যে আউটলুকটা আমার পেন্টিং এর ছিল, প্রফেশনালিজম বলতে আমি ওই যে ঠাকুর বলছেন না, আমি এটা আমার আমার খুব মানে ভাবিয়েছি আমি পড়ার পর, স্পেসিফিক বিশিষ্ট ভাবে, মানে সাইন্টিফিক অ্যাকিউরেসি এইসবের মধ্যে দিয়ে যখন করছি, তখন কিন্তু ওটাই প্রফেশনালিজম, আমি ঠিক ঠিক ব্যবহার করছি, তখন সেটা তো একটা হবেই, রেকগনিশন হতে বাধ্য। তখন যখন নিয়ে যাচ্ছে, তখন আমার তো ভালো লাগবেই। আশা করি এটা বোঝাতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ মা, আপনার মূল্যবান সময় থেকে অনেকটা সময় আমাদেরকে দিলেন, এবং আপনার কথা শুনে, আপনার আলোচনা শুনে আমরা সমৃদ্ধ হলাম, অনেক কিছু জানলাম মা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, যেন আবার আমরা পাই আমাদের মাঝে। পরম পিতার আতুল চরণে আপনার মঙ্গল প্রার্থনা করি মা। খুব ভালো হ্যাঁ থাকবেন। আমিও। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন, নিরোগ জীবন অধিকারী হন, আর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতাই যেন আমাদের সবসময় সবার মধ্যে থাকে। আর সবারই সর্বাঙ্গীন মঙ্গলের জন্য আমি প্রার্থনা করছি ঠাকুরের আতুল চরণে। আপনারা সবাই ভালো থাকবেন। আমি এবার বেরিয়ে যাচ্ছি, 6টা 8 আমার এখানে, আমাকে এবার মানে ঠাকুরের প্রার্থনা 6টা 15-তে শুরু হবে। আগে মা। ঠিক আছে, জয় গুরু আমি মা। আপনাদের সকলের পারমিশন নিয়ে এখান থেকে লিভ করছি। জয় গুরু। জয় গুরু। যদি কেউ যদি কেউ জানতে চান বা একটু কাজ দেখতে চান বা শিখতেও চান, আমাকে ইনবক্স করবেন। আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট হচ্ছে আর্টিকিউলেট, আর্টিকিউলেট। আর আমার নেল অ্যাকাউন্টের যদি নেল আর্টস দেখতে চান বা জানতে চান কিভাবে করা হয়, কিভাবে হচ্ছে, তাহলে ঋদ্ধি SN, RIDDHISN, এই দুটো ফলো করবেন। আমাকে পার্সোনালিও আপনারা শুভামার কাছ থেকে নাম্বার পেতে পারেন, যোগাযোগ করতে পারেন। যদি কোনো রকম যদি কোনো হেল্পে আসতে পারি, খুশি হব। আমার তো যতটা পারি আমি সেটা দিয়ে চেষ্টা করব। জয় গুরু মা। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ মা। জয় গুরু। আমরা এখন অনুষ্ঠানের একেবারে অন্তিম লগ্নে এসে গেছি। পরিশেষে চাণক্য নীতির সূত্র ধরে আমরা বলতেই পারি, মানুষের জীবন ক্ষণস্থায়ী,
কিন্তু গুণের সমাদর অনন্তকালের, এটা চিরস্থায়ী। আজ বোধিদীপনার এই বিশেষ পর্বে আমরা প্রথম থেকেই বিশিষ্ট মায়েদের পরিবেশনায় মুগ্ধ হলাম সকলে। আরো একবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো শ্রদ্ধেয়া কুমারী স্বস্তিকা বর্ধন মাকে এত সুন্দর একটি সঙ্গীত আমাদের সামনে পরিবেশন করার জন্য। ধন্যবাদ জানাবো কুমারী শুভা পাল মা এবং শ্রীমতী ঋদ্ধি নায়ার মাকে এত বিস্তারিতভাবে বিষয়বস্তু সম্পর্কে যথাযথভাবে খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আপনাদের সহযোগিতা এবং উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানের সফলতা এনে দিয়েছে আজ। আর কিছুক্ষণের অপেক্ষা, আমরা নববর্ষে পদার্পণ করতে চলেছি। নতুন বছরে যেন আমরা সকলে ভালো থাকি এই প্রার্থনা করি পরম পিতার আতুল চরণে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী পর্বে আবার আপনাদের সকলের সাথে দেখা হবে আরেকটি বিষয়বস্তু নিয়ে। জয় গুরু।